ছোট্ট বাসার ড্রয়িং রুমে বসে আছে মেয়েটি। মাথায় শুধু ওড়না দিয়ে ঘোমটা দেওয়া, একটা সালোয়ার আর একটা ফ্রক শুধু গায়ে জড়ানো। নাতাশা একটু আগে খেয়াল করেছে ফ্রকের পেছনে সেলাই করা। সে তার ক্ষুদ্র মস্তিষ্কে এই কথাটা বুঝে নিতে পারছে না যে নতুন বউ কেন এরকম পোশাক পরেছে। নতুন বউ তো পরবে শাড়ি, তাও পরেছে একটা ছেঁড়া ফ্রক। তার বাবা নিজের ঘরে গিয়ে মাথা নিচু করে বসে আছে, আর মা নতুন বউ হয়ে আসা মেয়েটাকে সামনে বকে চলেছে আর নিজের ভাগ্যের জন্য বিলাপ করছে। বড় ভাইয়া মেয়েটাকে তাদের বাড়িতে পৌঁছে দিয়েই কই যেন হাওয়া হয়ে গেছে। যাওয়ার সময় বলে গিয়েছে, ওকে আমি আজ বিয়ে করেছি, নিজের ইচ্ছেতে করিনি, বাধ্য হয়ে করেছি। একটু সময় অপেক্ষা করো, আমি একটা কাজ সেরেই আসছি। ভাইয়া একটু পরে আসছি বললেও ঘন্টাখানেক হয়ে গেলেও তার আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর মধ্যে নাতাশার ছোট ভাই নাবিল নিজেদের বাড়িতে এসে উপস্থিত হয়। মূলত মাই তাকে ফোন করে ডেকে পাঠিয়েছে। নিজেদের এলাকায় ঢোকার পর লোকের মুখের কানাঘুষা বুঝতে পেরেছে মা যা বলেছে সেটাই সত্যি, কিন্তু নিজের চোখে না দেখলে যেন বিশ্বাস হচ্ছিল না তার। তার এত ভালো ভাইয়া যে কিনা তার আদর্শ, তার মায়ের সবচেয়ে বড় ছেলে, সে একটা মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছে। নিজের ছোট ছেলেকে দেখে নাতাশার মা তার কাছে ছুটে গিয়ে বলে, দেখ দেখ বাপ, কামটা করছে কি পোলাটা? এই মায়াটা আমার পোলার মাথা খাইছে। তাইলে আমারও তো ভালো পোলা নাকি ওই মায়ের মতো মায়ের ঘরের বউ করে? নাবিল প্রথমে কিছু বলতে না পারলেও মায়ের ঘ্যান ঘ্যান সহ্য করতে না পেরে বলে, মা থামো তো, ওনাকে কি জিজ্ঞাসা করছো কিছু? ভাইয়া তো কিছু বলেছে? এতক্ষণে মুখ খুলে নাতাশা বলে, ভাইয়া বলেছে মেয়েটাকে বাধ্য হয়ে বিয়ে করেছে। হ, আমার পোলা তাই কইয়া গেছে। নিশ্চয়ই এই মায়া আমার পোলারের ফান্দে ফেলায় বিয়া করছে। এখন কি ভালো সাথের ভাব ধরতেছে। এরপর মেয়েটাকে ধমক দিয়ে বলে, এই মায়া, কান্তাসু কি আর লাগি? কান্না থামাও, নাটকবাজ মেয়ে। নাবিলের নিজেকে কেমন পাগল পাগল লাগছে। মেয়েটাকে কিছু বলতে চেয়েও বলতে পারছে না সে। হাজার হোক মেয়েটা এখন তার বড় ভাইয়ের বউ। আজকের করা তাদের এই ব্যবহার মেয়েটা সারা জীবন মনে থাকবে। সে তার ভাইকে চেনে, ভাই যেহেতু মেয়েটাকে বিয়ে করেছে, সারা জীবন তার দায়িত্ব পালন করবে। মেয়েটা তো সম্পর্কে তার ভাবি, বড় ভাবি। তার উপর মেয়েটা তার থেকে বড় হবে, তাকে তো আর মায়ের মতো ধমকানো যায় না। কিন্তু এই ভাইয়া না থাকাটাই হয়েছে সবচেয়ে বড় সমস্যা। ভাইয়া থাকলে হয়তো তাকে জিজ্ঞেস করা যেত এই মেয়েটাকে সাথে তার কত বছরের প্রেম, যে হুট করেই তাকে বিয়ে করে ফেললো। মা মেয়েটাকে অনেক বকাবকি করছে, মেয়েটা কান্না করছে, ভয়ে নাকি লজ্জায় কান্না করছে, সেটা নাবিল বুঝতে পারছে না। কিন্তু মেয়েটাকে তার কোনো কিছু বলা উচিত না নিশ্চয়। সে শুধু একটা কাজই পারে এখন, সেটা হচ্ছে মাকে থামানো। মা কি ভাষায় না কথা বলছে মেয়েটার সাথে, কিন্তু মায়ের মুখের ভাষা তো এত খারাপ না। মা শুদ্ধ বাংলায় কথা বলতে পারে। যদি এখন মা যে ভাষায় কথা বলছে সেটাই তার মাতৃভাষা, মানে জন্মের পর মা তার মায়ের কাছে থেকে এই ভাষায় শিখেছে, আর শুদ্ধ ভাষাটা শিখেছে বিয়ের পর। যদিও সেটা নাবিলের স্কুলের মাস্টার বাবার অনেক দিনের অক্লান্ত পরিশ্রমের ফল, কিন্তু মা খুব বেশি রেগে গেলেই এই ভাষা ব্যবহার করে। এই ভাষার যেমন অপকারিতা আছে তেমনই উপকারিতাও আছে। অনেক শিক্ষিত ভদ্র দুশ্মনকে বিদায় করতে মায়ের এই ভাষাই যথেষ্ট। কিন্তু নাবিলের আজ মনে মায়ের এই ভাষা মোটেও ভালো লাগছে না। মেয়েটার সামনে মাথা কাটা যাচ্ছে তার। চেনা নাই জানা নাই বাইরের একটা মেয়ের সামনে এইভাবে কথা বলছে। আবার অনেক মানুষ বাইরে থেকে উকি মেরে কাহিনীও দেখছে। মেয়েটাকে যে কিছু একটা জিজ্ঞেস করবে সেটা করার সুযোগও পাচ্ছে না। কিছু কি বলবে সে? বলা কি উচিত হবে? যদি কিছু মনে করে। নাবিলের হঠাৎ মনে হয় এই মেয়েটা একদিন তাদের পুরো পরিবারের দায়িত্ব নিজের হাতে পালন করবে, যেভাবে মা করে। হয়তো এই মেয়ের মাধ্যমেই সে ভাইজি ভাইপো পাবে। কোনো এক অলস দুপুরে সে যখন বাড়ির সামনে আম গাছের নিচে বসে থাকবে, তখন হয়তো মেয়েটি তার ভাইজি বা ভাইপোকে আম গাছের নিচে নিয়ে এসে গোসল করিয়ে তার পায়ের উপরে শুইয়ে দিয়ে তেল মালিশ করতে করতে বলবে,
বুঝলি রে মা, যখন এই বাড়িতে বউ হয়ে এলাম, তোর দাদির কি তেজ, সে তেজ দেখে আমি তো কেঁদে কেটে অস্থির। আর তোর কাকা, সেও কি কম যায় নাকি? মায়ের মতোই আমাকে এটা সেটা জিজ্ঞেস করতে করতে অস্থির করে তুললো। আমি কে, কোথা থেকে এলাম, কি করি। আর আজ দেখ, তোর দাদি আমার হাতের রান্না ছাড়া কোনো খাবার মুখেও দিতে পারে না। আর তোর কাকা তো এখনো বাচ্চা, উল্টো করে প্যান্ট পরে ঘর থেকে বের হয়। আমি না বলে দিলে কি ওনার মান-ইজ্জত থাকতো? হ্যাঁ রে, তুই কোনো কথা বলছিস না কেন? তোকে দেখলাম বিচার করার জন্য, আর তুই খাম্বার মতো দাঁড়িয়ে আছিস। মায়ের ডাকে বাস্তবে ফিরে এলো সে। এতক্ষণ কি সব আবল তাবল ভাবছিল সে, কিন্তু আবল তাবল হলেও এমনটা তো হতেও পারে না। বাবা, সে শান্তিপ্রিয় মানুষ, মায়ের দিকে দেখতে হবে, এই মেয়ের দিকেও দেখতে হবে। কিন্তু মা এটা কি বললো এখন? বিচার করতে তাকে ডাকা হয়েছে? সে তো মায়ের কাছে সকাল বেলায়ও দুগ্ধপোষ্য শিশু ছিল, আর এখন বিচারক? হায় আল্লাহ, এই জন্যই তুমি সেরা। সকালবেলায় ফকির রে তুই, আর আমির তুই সন্ধ্যাবেলা। নিজেকে এখন অনেক বড় কিছু একটা মনে হচ্ছে তার। বোনের দিকে একটা ভাব নিয়ে তাকালো সে, কিন্তু পিঠাপিঠি ভাই বোন হওয়ায় বোন তাকে মুখ ভেঙচি দিয়ে নাক ছিটকালো। তাতে নাবিলের কিছুই যায় বা আসে না। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ুয়া নাবিলকে মা যতটুকু সম্মান দিয়েছে সেতটুকুই তার জন্য যথেষ্ট। কিন্তু যেহেতু মা তাকে বিচারকের আসনে বসিয়েছেন, তাই কিছু কথা হলেও তাকে বলা উচিত। নাবিল মনে মনে ঠিক করে নেয়, আপনি সম্বোধন করেই বলবে। একবার মেয়েটার দিকে আর চোখে তাকিয়ে নেয় সে। মেয়েটা এখনো মাথা নিচু করে গুনগুনিয়ে কেঁদেই চলেছে। নাবিল একবার গলা খাকারি দিয়ে কিছু একটা বলতেই যাবে, কিন্তু তার আগেই সেই ঘরে প্রবেশ করে তার বাবা। বলে, হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। নাতাশা, তোমার মায়ের মুখের ভাষা সংযত করতে বলো, না হলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। বাবার কথায় মায়ের কিছুই যায় বা আসলো বলে মনে হলো না। সে একবার বাবাকে বলতে থাকে, আমার মুখের ভাষায় আপনার যত ঝামেলা, আর এই মেয়ে যে আমার সংসারের ঝামেলা হয়ে আসলো সেটা আপনার চোখে পড়ে না? আমার এত ভালো ছেলেটা মাথাকে বাড়ি পর্যন্ত চলে এলো তার বেলায়। বাবা এবার বেশ কম গমে স্বরেই বলল, আর তোমার গুণধর পুত্র যদি এতই গুণের হয়, তাহলে ওই মেয়েকে তার মাথা চিবোতে দিল কেন? বাবার কথায় নাতাশার হাসি পায়, কিন্তু সে হাসে না। এমনিতেই তার হাসির রোগ আছে, সে অকারণেই হাসে, শুধু শুধু হাসে, পুরনো হাসির কথা মনে করে। কিন্তু এখনই সিরিয়াস টাইপ আলোচনায় হাসাটা একেবারেই বেমানান। হয়তো মা তাকে এই ঘর থেকেই বের করে দেবে। অনেক কষ্টে হাসি চেপে রেখেছে সে। বাবা এবার নতুন বউ হয়ে আসা মেয়েটার দিকে ফিরে বলে, আম্মা, আমার স্ত্রীর কথায় মনে কিছু করিও না। তার তোমার সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি, কিন্তু তার জায়গায় অন্য কেউ থাকলেও এমনটাই করতো। মেয়েটা কান্না থামিয়ে বাবার কথা শুনে মাথা নিচু করেই থাকে। বাবা আবার তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি আম্মা? মেয়েটা আগের মতোই মাথা নিচু করে রেখেই জবাব দেয়, আসমানি। আমি জানি শ্বশুর হিসেবে তোমাকে এই প্রশ্নগুলো করা উচিত না, কিন্তু আম্মা, তোমরা এইভাবে পালায়ে আসলা কেন? তোমার বাবা মাকে জানাতে আমরা বিয়ের ব্যবস্থা করতাম। তোমার বাবা মা তোমার জন্য দুশ্চিন্তা করছে না? মেয়েটা এবার হাউমাউ করে কেঁদে ওঠে, বাবার পায়ের নিচে বসে পড়ে। বাবা অপ্রস্তুত হয়ে তাকে উঠতে বললেও সে কাঁদতে কাঁদতেই বলে, আমরা পালিয়ে বিয়ে করিনি। আমি তো আপনার ছেলেকে চিনতামও না। আজকে আমার একটা চাকরির ইন্টারভিউ ছিল। আমি আমার বাস মিস করায় রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম। সন্ধ্যা হয়ে যাওয়ায় আমার ভীষণ ভয় লাগছিল। রাস্তায় আপনার ছেলেকে দেখে তাকে বলেছিলাম আমাকে যেন তার বাইকে করে সামনের বাস স্টপে ছেড়ে দিয়ে আসে। আপনার ছেলে আমার কথা রাখতে গিয়েই আজ এই দশা। মেয়েটির কথা শুনে সবাই অবাক, সবচেয়ে বেশি অবাক নাবিলের মা। জানালার বাইরে থেকে যে কয়েক জোড়া চোখ আর কান তাদের ঘরের ভিতরে নজর রেখেছে সেটা বুঝতে পেরে নাবিল কিন্তু কিছুই বলে না। সত্যিটা তারাও জানুক,
না হলে তো নিজেদের মতো করেই ভেবে নিবে সবকিছু। বাবা আবার মেয়েটাকে জিজ্ঞেস করে, তারপর কি হয় আম্মা? রাস্তার পাশের এক জঙ্গলের কাছে এসে ওনার বাইক নষ্ট হয়ে যায়। একে তো সন্ধ্যা বয়ে প্রায় রাত হয়ে গেছে, আবার ওইদিকে মানুষজনও তেমন আসে না। কিছু বখাটে ছেলে আমাদের দুজনকে ওই নির্জন রাস্তায় দেখে ভাবে যে আমরা অনৈতিক কাজ করছি। তারা টাকা দাবি করে, আপনার ছেলের আর আমার ফোন কেড়ে নেয়। তারপর আরও টাকা দাবি করে, কিন্তু তেমন টাকা তাদের দিতে না পারায় তারা আশেপাশে থেকে মুরব্বি নিয়ে এসে আমাদের নামে বদনাম রটায়। তখন ওই মুরব্বীরাই আমাদের বিয়ে পড়িয়ে দিয়েছে। বিশ্বাস করুন, আমাদের কোনো দোষ ছিল না। মেয়েটির কথা শুনে উপস্থিত সবাই হকচকিয়ে যায়। নাবিলের মা শাহেদা বেগম এবার একটু নরম হন। তার উপরে যতই হোক সেও নারী, নারীর চরিত্রের ওপর দাগ পড়লে কেমন লাগে সেটা ভালোভাবেই জানে। নারীর কাছে তার চরিত্র ছাড়া নিজের বলতে আর কেই বা আছে। শাহেদা বেগম মেয়েটার কাছে গিয়ে তাকে সোফায় বসিয়ে দিয়ে বলে, তোমার বাবা মাকে একটা কল দাও, এখানে আসতে বলো, তারা হয়তো দুশ্চিন্তা করছে। মায়ের নরম মন আর নরম ব্যবহারের পরিচয় পেয়ে মেয়েটি এবার মাকে জড়িয়ে ধরেই বলে, আমার বাবা মা ভাই বোন কেউ নেই। মা ভাই আর বোন 2 বছর আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আল্লাহর কাছে চলে গিয়েছে। আর বাবা সেই শোক না সইতে পেরে 2 মাসের মাথায় ব্রেন স্ট্রোক করে মারা গেছে। মেয়েটা কান্না করতে করতে কাশতে কাশতে থাকে। শাহেদা বেগম নাতাশাকে তাড়াতাড়ি পানি দিয়ে আসতে বলে। নাতাশা পানি নিয়ে এলে মেয়েটি ঢকঢক করে পানি খায়, যেন কত দিনের তৃষ্ণার্ত সে। নাতাশার বাবা নাসিরউদ্দিন এবারে মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি এখন থাকো কই মা? আমি মেসে থাকি, টিউশনি করে নিজের খরচ চালাই। বহু কষ্টে নিজের গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তোমাদের নিজের বাড়ি নেই? আছে। সেখানে থাকো না কেন? মেয়েটি এবার কাঁদো কাঁদো গলায় বলল, বাবার মৃত্যুর পর আমার বড় চাচা আমার বাবার শহরে যা ছিল সব নিজের ছেলের নামে করে নিয়েছে, উকিলকে ঘুষ খাইয়ে। আর আমাকে গ্রামের সামান্য জমি আর একটা ছোট্ট বাড়ি দিয়েছে। আমি সারা জীবন শহরেই থেকেছি, তাই কষ্ট হলেও এখন নিজের খরচ নিজে জুগিয়ে পড়াশুনো শেষ করে কোনো রকমে একটা চাকরি পাওয়ার চেষ্টা করছি। কিন্তু আমার দুর্ভাগ্য আমার পিছু ছাড়লো না। এখন আমার জীবনটা নষ্ট হয়ে গেল। রাত 12টার দিকে চোরের মতো হেঁটে নিজের মহল্লার চিপাচাপার গলি দিয়ে নিজের বাড়িতে ঢোকার চেষ্টা করছে নাহিদ। কিন্তু সে যেদিক দিয়ে যাচ্ছে না কেন, কেউ না কেউ সেই রাস্তা দিয়ে হাঁটছে। নাহিদের খুব বিরক্ত লাগছে সবার উপরে, কিন্তু কিছুই করার নেই। এদের সামনে গিয়ে কি আর বলা যাবে যে এত রাতে রাস্তায় না ঘুরে বাসায় যাও, এইসব নেশা টেশা ছেড়ে দাও, বাসায় ফিরে যাও, ঘরে তোমাদের বউয়েরা অপেক্ষা করছে। তখন তো তারাও নাহিদকে উল্টো বলবে, আমরা তো পুরান বউ রাইখা নেশা করতে আসছি, তুমি মেয়ে আজকা বিয়া কইরা এত রাতে বাইরে বাইরে ঘুরতেছো কেন? তখন কি বলবে নাহিদ? কিছু তো বলার মতো নেই। আবার যদি উল্টো পাল্টা কিছু বলে বসে যাতে তাকে লজ্জা পেতে হয়। তাই নাহিদ কোনো কথা না বলে কারো পায়ের আওয়াজ পেলে চুপটি করে দাঁড়িয়ে পড়ে। তার বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করছে না বললে ভুল হবে। বাড়িতে ফিরে যেতে ভয় করছে, মা না হয় বকাবকি করবে, কিন্তু বাবার সামনে কোন মুখ নিয়ে যাবে সে? বাবার শান্ত আর শীতল চোখের না বলা প্রশ্নের উত্তর সে কিভাবে দেবে? এইদিকে নাবিল ক্রমাগত কল দিয়েই যাচ্ছে। আজকের রাতটা কোনো রকম পার হয়ে গেলেই কালকে সে কলঙ্ক মুক্ত হয়ে যাবে। সব ব্যবস্থা করে এসেছে সে, কিন্তু আজকের রাতটা কিভাবে সে বাড়িতে থাকবে সেটা বুঝতে পারছে না। নাহিদ নিজেকে সাহস দিয়ে বলে, যা হওয়ার হবে। আগে তুই বাড়ি যা নাহিদ, তুই বাড়ি চল। কালকে সব কালপ্রিটগুলো শাস্তি পাবে পুরো মহল্লার সামনে। তখন তুই তোর মান ইজ্জত সব আবার ফেরত পাবি। বাড়ির কাছাকাছি আসতেই নাহিদের নাকে বিরিয়ানির গন্ধ ভেসে আসে। বিরিয়ানি তার অনেক পছন্দের একটা খাবার। সবচেয়ে বেশি তার ভালো লাগে মায়ের হাতের বিরিয়ানি। মা ছোট ছোট করে মুরগির মাংস কেটে দেয়, যাতে মনে হয় অনেক মাংসের টুকরো আছে। আগে সে নাবিলের সাথে বিরিয়ানির মাংস নিয়ে ঝগড়া করত,
কিন্তু বিশ্ববিদ্যালয়ের সময় থেকে আর করে না। কিন্তু এখন নাবিল আর নাতাশা ঝগড়া করে। তাদের বাড়িতে কালে ভাদ্রে বিরিয়ানি রান্না করা হয়। সেদিন আর কেউ বাড়ির বাইরে বের হয় না, রান্নাঘরে মায়ের আশেপাশে ঘুরঘুর করে। যে নাতাশা রান্নাঘরে যায় না, সে নাতাশাও মাকে টুকটাক সাহায্য করে। লেবু কেটে নেয়, শশা কেটে নেয়, টিউবওয়েল থেকে জগ ভর্তি করে পানি নেয়। মাঝে মাঝে বড় ভাইয়ের কাছে এসেও বলে, ভাইয়া, তোর কাছে কি কোকা কোলা ক্যানের টাকা আছে? খাবার শেষে খেতে ভালো লাগে, আনতে পারবি এক বোতল? আজ নিশ্চয় তার বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে না। মা হয়তো বাড়ির সামনেই চেলা কাঠ নিয়ে বসে আছে তাকে মারার জন্য। এখন আর এসব ভেবে লাভ নেই, যা হবার হবে। নিজেই নিজেকে কথাগুলো বলতে বলতে নিজের বাড়ির গেটের ভেতরে ঢুকে পড়লো। কিন্তু সে যা দেখলো তাতে তো তার অজ্ঞান হওয়ার দশা। তাদের রান্নাঘরেই বিরিয়ানির গন্ধ আসছে। তার মা রান্নাঘরের সামনে কেটে রাখা টিন বসিয়ে রান্না করছে। এই ভীষণ রকম অন্ধকারে মাটির চুলোর আগুন টকটকে লাল মনে হচ্ছে। মা নিশ্চয়ই ঘেমে গেছে। মাঝে মাঝে কপালে নিজের কাপড় দিয়ে ঘাম মুছছে। বাবাকে সে দেখতে পেল বারান্দায় সামনে সিঁড়িতে বসে আছে। নাতাশাকে দেখতে পেল টিউবওয়েল থেকে পানি তুলছে। নাবিলকে আশেপাশে কোথাও পেল না। সে চুপি চুপি দুবারের মাঝখানে এসে দাঁড়ালো। প্রথমে বাবাই তাকে দেখলো। তাকে দেখে বেশ স্বাভাবিকভাবেই বলল, নাহিদ, বসে পড়। কখন গেলি? আর এখন আসার সময় হলো? নাহিদ বুঝতে পারলো না বাড়ির সবাই এত স্বাভাবিক কিভাবে আছে। নাবিলকে জিজ্ঞেস করলে সব জানা যেত। নাহিদের বাবা নাসির উদ্দিন আবার তাকে তাড়া দেয়। নাহিদ ধীর পায়ে তার পাশে গিয়ে বসে। কিছুক্ষণ নীরবতার পরে বাবা বলে, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে, আর বিয়ে হলো সম্পূর্ণ আল্লাহর ইচ্ছে। এই মেয়েটিকে তোমার জন্যই আল্লাহ সৃষ্টি করেছে, তাই তোমার সাথে তার বিয়ে হয়েছে। জীবনকে শুধু শুধু এত জটিল করার কোনো দরকার নেই বাবা। তোমার যদি অন্য কোনো পছন্দ না থাকে, তবে মেয়েটিকে তুমি ভালোভাবেই স্ত্রীর মর্যাদা দিয়ে এই বাড়িতে রেখো। আর যদি তোমার কোনো পছন্দ থাকে আমাকে বলো, আমি এই মেয়েটির ব্যবস্থা করব। মেয়েটি অনাথ, তার দেখভালের দায়িত্ব এখন যেহেতু আমাদের, তুমি তার দায়িত্ব না নিলেও আমি তার জীবন ভালোভাবেই গড়ে দিব। নাহিদ মাথা নিচু করে বলে, আমার কোনো পছন্দ নেই বাবা। আমি জানি আগে থেকেই তোমার প্রতি গর্ব হচ্ছে আমার। তুমি চাইলে মেয়েটিকে এই বাজে লোকদের হাতে ফেলে আসতে পারতেই, সে ক্ষমতা তোমার আছেই, আমি জানি। কিন্তু এই মেয়েটির বদনাম হয়ে যেত। আমি ওর জন্যই করেছি বাবা। জানি, আমার ছেলে বলেই কিন্তু তুই এমন করেছিস রে বেটা। বলেই হাসে বাবা। বাবার এই বন্ধুর মতো আচরণে নাহিদ হাসে। নাহিদ কিছু বলার আগেই রান্নাঘর থেকে তার মা তাকে ডেকে বলে, এদিকে আয় তো নাহিদ। নাহিদ যে ভয়টা নিয়ে বাড়িতে এসেছিল সে ভয়টা আর নেই। কিন্তু এখন এক রাশ লজ্জা তাকে ঘিরে রেখেছে। কিভাবে যাবে সে মায়ের সামনে? হঠাৎ তার একটা কথা মনে হয়, কোথায় আছে মেয়েটি? মানে তার সন্ধ্যাবেলায় বিয়ে করে আনা বউ ঘরের মধ্যে, কিন্তু কোন ঘরে আছে? তার ঘরে নাকি নাতাশার ঘরে? নাহিদ এবার ঘুরে নিজের ঘরের দিকে তাকায়। তার ঘর তো অন্ধকার, নাতাশার ঘরও। তাহলে কি মায়ের ঘরে আছে সে? এই নাহিদ, কথা কানে যায় না? ওখানে তো আছিস, আসতে এত সময় লাগে নাকি? নাহিদ কোনো উপায় না পেয়ে নত মুখে মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। মা তার দিকে একবার তাকিয়ে চামচে করে এক চামচ বিরিয়ানি তুলে দিয়ে বলে, দেখ তো লবণ আর ঝাল ঠিক মতো হয়েছে কিনা। বাধ্য ছেলের মতো মায়ের কথা রাখতে গিয়ে নাহিদ সরাসরি হাত দেয় চামচের মধ্যে। কিন্তু খাবার গরম থাকায় তার হাতে প্রচুর ব্যথা পায়, আর সঙ্গে সঙ্গে ব্যথায় কুকিয়ে ওঠে সে। মা তাকে বকতে বকতে বলে, এত বড় হয়ে গেছিস অথচ এখনো সামান্য এই কাজটা করতে পারিস না? বিয়ে করেছিস কোন আক্কেলে? যদি সামান্য বিরিয়ানি লবণ দেখতে গিয়ে হাত পোড়াস তাহলে সংসার করবে কিভাবে? তারপর পেছনে ফিরে বলে, আমার ভোলাবালা ছেলেটার বউ হয়ে এসেছো ভাগ্যক্রমে। সৌভাগ্য নাকি দুর্ভাগ্য সেটা বলতে পারবো না, কিন্তু এই সংসারটা কিন্তু তোমাকেই দেখতে হবে, বুঝলে আসমনি? মায়ের কথা শুনে নাহিদ মায়ের পেছনে মাথা তুলে তাকায়। মায়ের পেছনে ছিপছিপে গড়নের একটা মেয়ে বসে আছে। খুবই সাধারণ একটা মেয়ে, সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়েদের মতোই পোশাক।
তাকে দেখে মাথার ঘুমটা টেনে শশা কাটতে থাকে। এই প্রথম মেয়েটাকে ভালোভাবে খেয়াল করে সে। সন্ধ্যায় তো মাস্ক পরা ছিল, তাই চেহারা দেখতে পারেনি। মেয়েটি দেখতে বেশ ফর্সা, মুখে কয়েকটা ব্রণের দাগ আর ব্রণ আছে। একটা ব্রণ পেকে লাল হয়ে গেছে গালের এক পাশটায়। মনে হচ্ছে মেয়েটার মুখে রং রেখেছে। হাতে পায়ে কোনো অলংকার নাই, সাধারণ মেয়েদের থেকেও সাধারণ মেয়েটি। কিন্তু এই প্রথম কোনো মেয়েকে তার খুঁত সহ এত ভালো লাগলো। নাহিদ মুহূর্তেই কেমন হয়ে গেল। মেয়েটি একবার তাকালো তার দিকে। নাহিদের মনে দোলা দিয়ে গেল কোনো এক অজানা বাতাস। নাহিদের মনে হলো এই মেয়েটিকে দেখে সে সারা জীবন পার করে দিতে পারবে। সৃষ্টিকর্তা তার জন্য যে এত সুন্দর একটা মেয়েকে তৈরি করেছে, সেটা সে এই মেয়েটিকে না দেখলে বুঝতো না মোটেও। নাহিদ তার জীবনে একটা প্রেমও করতে পারেনি, শুধুমাত্র তার লাজুক স্বভাবের জন্য। মেয়েদের সামনে গেলে তার ভীষণ নার্ভাস লাগে। প্রেম করা তো দূরের কথা। এইখানে দাঁড়িয়ে না থেকে দেখো তো নাবিল কই গেল। সেই কখন থেকে দই আনতে পাঠিয়েছি, এখনো খবর নেই। মায়ের ডাক এই স্তম্ভিত ফিরে পেয়ে সে হুড়মুড়িয়ে বেরিয়ে পড়তে পড়তে বলে, হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। নাহিদকে অবশ্য যেতে হলো না। গেটের সামনে যেতেই উল্টো পাশে থেকে নাবিলও গেট দিয়ে নিজের মাথা ঢুকিয়ে দিল। নাহিদও তাই পিছিয়ে আসলো। নাবিল এক হাতে দইয়ের হাঁড়ি, আরেক হাতে কোকা কোলার বোতল বারান্দায় রাখা প্লাস্টিকের টেবিলে রাখলো। নাতাশা অবাক হয়ে গেল তার হাতে কোকা কোলা দেখে। নাবিলের চোখ মুখে বিশ্বজয়ের হাসি। বাবা তাকে শুধু দই কেনার টাকা দিয়েছিল, সে নিজের টাকায় কোকা কোলাও কিনে এনেছে। খাবার টেবিলে টেনে বারান্দার মাঝখানে আনলো নাবিল। ছোট্ট একটা ঘর তাদের। ঘরের ভেতরে তিনটা থাকার ঘর। পূর্ব পাশেরটা তার আর তার ভাইয়ের, মাঝেরটা নাতাশার, আর পশ্চিম পাশেরটা বাবা মায়ের। তাদের আর বাবা মায়ের ঘরের সামনে বারান্দার জায়গায় আবার ছোট্ট দুটি ঘর। একটাতে গ্যাসের চুলা রাখা হয়েছে, আর একটাতে বানানো হয়েছে বসার ঘর। তাই তাদের ঘরে আলো বাতাস পায় না। সামনে থেকে নাতাশার ঘরের সামনে জানালা থাকলেও বারান্দায় রাখা ডাইনিং টেবিলটার জন্য তাও ঝামেলা। নাবিলে ভীষণ অস্বস্তিতে পড়ে গেল মেয়েটার সামনে। তাদের কি না কি ভাবছে মেয়েটা। নাতাশা তার ঘর থেকে তার পড়ার টেবিলের চেয়ার নিয়ে এসেছে, কারণ এখন তো 6 জন মানুষ। রং ওঠা চেয়ারটা দেখেও নাবিলের ভীষণ ছোট মনে হলো। কি নিদারুণ গরিবই না তারা। খাবার টেবিলে বসে আসমানি নামের মেয়েটির মাথা নিচু করে খেতে থাকে। নাবিলের তখন ভীষণ মন খারাপ লাগে। এই ব্রয়লার মুরগির মাংস দিয়ে বিরিয়ানি মেয়েটার কেমন লাগছে কে জানে। একটু আলাদা বা খাসির মাংস কি দেওয়া উচিত ছিল না তাকে? তবে একটা বিষয় খুব ভালো লাগছে নাবিলের, তার বড় ভাই আর চোখে মেয়েটির দিকে কেমন করে যেন তাকাচ্ছে। সে ভালো মতোই বুঝতে পেরেছে ভাইয়ের এই মেয়েটিকে বেশ মনে ধরেছে। নাসিরুদ্দিন সাহেব বলে, আসমানি মা, আজ প্রথম দিন এলেই ভালো কিছু খাওয়াতে পারলাম না তোমাকে। মনে কিছু করিও না মা, আসলে কোনো প্রস্তুতি ছাড়া বোঝোই তো আমাদের। এই প্রথম মেয়েটি মাথা উঁচু করে বাবার দিকে তাকিয়ে তার কথা শেষ না করতে দিয়েই বলল, কি বলছেন বাবা? কতদিন পর এইভাবে ঘরের খাবার খেলাম, আমার নিজেরও মনে নেই। আর এই খাবারকে সামান্য কেন বলছেন? টিউশনি করিয়ে যা রোজগার করি, আগে তো পড়াশোনার পেছনে খরচ হতো, এখন তো সব চাকরির ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লিকেশন আর পরীক্ষা দিতে যাওয়ার গাড়ি ভাড়াতেই যায়। এরকম খাবারও যে শেষ কবে খেয়েছি ভুলে গিয়েছি। আগে আমার মা রান্না করতো এমন করে, আমরা 3 ভাই বোন কাড়াকাড়ি করে খেতাম। কারোর প্লেটে একটু মাংস বেশি গেলে বাবার কাছে মায়ের দ্বিচারিতার জন্য বিচার দিতাম। এখন আর কেউ নেই আমার, না বাবা, না মা, না ভাই, না বোন। চাইলেও আর কাউকে ফিরে পাবো না। ফিরে পেলে খোদার নামে শপথ করে বলছি, আমার ভাগেরটা আমার ভাই বোনদের দিয়ে দিব। মেয়েটির কথা শুনে বাবা মাথা নিচু করে ফেললো। মা নিজের খাবার ফেলে উঠে বসে। মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিয়ে আরেকটু খাবার তার প্লেটে তুলে দিয়ে বলে, এইটা তোর সংসার বুঝলি, আর আমরা তোর পরিবার। যখন যা ইচ্ছে হবে তাই নিজে হাতে নিয়ে খাবি। আমরা তো বড় লোক না, কিন্তু মাসে কিংবা 2 মাসে 2-1 বার ভালো খাবার আমরা খাই।
তুইও খাবি, লজ্জা করবি না মোটেও। মায়ের মমতায় মেয়েটি যেন গলে যাচ্ছিল। প্লেটের সব খাবার একটু একটু করে শেষ করলো সে, একটা দানাও বাকি রাখলো না। নাবিলের বেশ ভালো লাগলো মেয়েটিকে। তাদের মতো মধ্যবিত্ত সংসারকে গুছিয়ে একত্রে রাখার জন্য এইরকম একটি মেয়ে যথেষ্ট। নাতাশার ঘরে বসেছিল আসমানি, পাশের ঘরেই নাহিদ বসে আছে। বিয়ে এমন একটা সম্পর্ক যেখানে অপর একটা মানুষের সম্পর্কে কোনো কিছু না জানলেও তার প্রতি আলাদা একটা টান আসে। এই মুহূর্তেই নাহিদ আর আসমানির মনের অবস্থাও এক। কেন যেন তারা একে অপরের সাথে দেখা করতে চাইছে, কিন্তু কেউই মুখ ফুটে বলতে পারছে না। নাহিদ আর চোখে নাবিলের দিকে তাকাচ্ছে ও বাচ্চাদের মতো বাটিতে করে দই চেটে চেটে খাচ্ছে। আসমানির সামনে থাকায় এখন ভালোভাবে খেতেও পারেনি বলে মাঝে মধ্যে বড় ভাইয়ের দিকে তাকিয়ে কেমন হাসি দিচ্ছে। নাহিদের মেজাজ গরম হচ্ছে ওকে দেখে। যেভাবেই হোক আজ তো তার বিয়ে হয়েছে, আজই তো তার বাসর হওয়ার কথা ছিল, কিন্তু এই নাবিল তো বের হওয়ার নামই নিচ্ছে না। আর এইদিকে আসমানির দরজার দিকে বারবার তাকাচ্ছে, কখন তার শাশুড়ি ঘরে এসে তাকে ওই ঘরে যাওয়ার জন্য বলবে। আসমানি ভাবনার মাঝে ওর শাশুড়ি রুমে এসে ওর পাশে বসে বলে, আসমানি মা, তোমার শ্বশুর একজন স্কুল শিক্ষক হলেও অতটা আধুনিক না। সে কোথায় যেন এক ইসলামিক বক্তাকে বলতে শুনেছে, বৈধ অভিভাবক ছাড়া নাকি বিয়ে ভালোভাবে সম্পন্ন হয় না। আসমানি মা, তোমার শ্বশুর একজন স্কুল শিক্ষক হলেও অতটা আধুনিক না। সে কোথায় যেন এক ইসলামিক বক্তাকে বলতে শুনেছে, বৈধ অভিভাবক ছাড়া নাকি বিয়ে ভালোভাবে সম্পন্ন হয় না। আমরা কেউই নিশ্চিত নই কথাটার ব্যাপারে, কিন্তু এক রাতের জন্য মেনে নিতে তো কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হবে তোমার? আসমানি মাথা নিচু করে জবাব দেয়, না মা। তাহলে কালকে তোমার বড় চাচাকে খবর দিয়ে আমরা নিয়ে আসব। সেই তো এখন তোমার অভিভাবক। কালকে নতুন করে আবার পুরো মহল্লার সামনে তোমাদের বিয়ে হবে। এই বাজে ছেলের বিচারও হবে। সত্যি? হ্যাঁ। আসমানির চোখে আনন্দে পানি চলে আসে। ওর শাশুড়ি ওকে রেখে নাহিদের রুমে গিয়ে ওকেও কথাগুলো জানায়। নাহিদ প্রচন্ড গরমে কাঁথা দিয়ে নিজের পুরো শরীর ঢেকে মুখ ভোতা করে শুয়ে থাকে। আর আসমানি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানায় সবকিছু ভালোভাবে সম্পূর্ণ হওয়ার জন্য। সে একটা নতুন পরিবার পেয়েছে, নতুন বাবা মা ভাই বোনও পেয়েছে। নাহিদ অর্থাৎ নিজের স্বামীর কথা মনে হতে গাল দুটো লাল হয়ে ওঠে তার। নিজেই নিজেকে বলে, না রে আসমানি, আল্লাহ তোকে পরিবারের সাথে একটা স্বামীও বকশিস দিয়েছে। শাহেদা বেগমের আজ কাজের শেষ নেই। সকাল থেকেই রান্নাঘরে আছে সে। তাদের কাছে বেশ কিছু আত্মীয় স্বজন এসেছে বড় ছেলের বিয়ে উপলক্ষে। তাদের জন্য রান্নাবান্না করতে হবে। সবাই নিজেদের নিয়েই ব্যস্ত, কেউ তাকে একটু সাহায্য করার মতো নেই। নিজের ভীষণ রকম সৎ স্বামীর একার রোজগারের সংসার সে আর চলে না। তার ভাসুর আর দেবর দুজনেই অঢেল সম্পদের মালিক। দুটো বাড়ির পরেই তারপর তাদের দুইজনের বিল্ডিং আছে, অথচ তার স্বামী সততার জন্য তেমন কিছুই করতে পারেনি। একদিকে তার অবসর নেওয়ার সময় এসে গেছে, আরেকদিকে তার বড় ছেলে এখনো চাকরি পাচ্ছে না। পড়াশোনা শেষ করেছে আরো 4 বছর আগে। এই দুর্লভ মূল্যের বাজারে একার রোজগারে আর সংসার চালানো সম্ভব হচ্ছে না। ছেলেটাকেই বা আর কি বলবে, ঘুষ ছাড়া যে ইদানিং চাকরি পুরো সোনার হরিণের মতো, সেটা তো তার মতো মূর্খ মানুষও বোঝে। আসমানিকে জিজ্ঞেস করেছিলে ওর চাচার কথা, আছেন উনি? হ্যাঁ, বলেছে তো আসছে। ওকে শুনলাম অনেক বকাবকি করছে। মেয়েটা কান্নাকাটি করলো অনেক। মা বাপ পড়া মেয়ে, এতিমের সাথে এই কেমন দুর্ব্যবহার। সবই হচ্ছে মানুষের বিবেক, বুঝলে? হুম। নাহিদ কই? সকাল থেকে দেখছি না যে ওকে। বন্ধুদের নিয়ে ওই ছেলেগুলোকে আনতে গেছে। ও, আমার নিজেকে অনেক ছোট ছোট লাগছে গো। কেন? বাড়ির বড় ছেলের বিয়ে দিচ্ছি, কোনো আনন্দ অনুষ্ঠান নেই। কত গণমান্য মানুষ আসবে, তাদের শুধু চা মিষ্টি খাইয়ে বিদায় করব, ভাবতেই খারাপ লাগছে। স্বামী ডাকে সামনে না তাকিয়ে খিচুড়ি নাড়তে নাড়তে বলে, আমাদের সেই সাধ্য কোথায়? আর আমার জমানো যা আছে সেটুকু দিয়ে ছেলের ভবিষ্যৎ গড়ে দিব। এত আচার অনুষ্ঠান করে পাপ কামানোর কি দরকার? আর আজকের ব্যাপারটা খারাপ লাগলেও কিছু করার নেই, অনেক মানুষ আসবে।
তামাশা দেখতে আশেপাশের মহল্লা থেকেও মানুষ আসবে। কতজনকে খেতে দিতে পারবো আমরা বলো তো? হ্যাঁ, তা তো ঠিকই। নাসিরুদ্দিন সাহেব একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে, তারপর বলে, নাবিল এতক্ষণ যার আশায় বসেছিল অবশেষে সে এসেছে। সাথে এসেছে অনেক দামি দামি মিষ্টি আর সন্দেশ। এইবার সে তাদের জন্য কোনো উপহার না আনলেও তার বড় ভাই আর ভাবির জন্য উপহার এনেছে। নাবিল মাঝে মধ্যে বুঝতে পারে না তার বড় ফুপা ঠিক কতটা বড় লোক, যে বিয়ের কথা শুনেই পুরো এক সেট সোনার গয়না পাঠিয়ে দিয়েছে ফুপির হাতে। মা আনন্দে বারবার চোখ মুছে। নাবিল ভালো করে জানে তাদের মধ্যবিত্ত সংসারে আগামী 1 বছরে চাইলেও তার ভাবিকে এত দামি গয়না গড়িয়ে দিতে পারবে না। কিন্তু যে এত কিছু নিয়ে এসেছে সে সম্পূর্ণ নির্বিকার। এইসব যেন কোনো বিষয়ই না তার কাছে। সে এসেই মায়ের সাথে রান্নাঘরে ঢুকে গেছে, অথচ তার বাকি ফুপি আর মামা মামি কিছু ফলমূল আর চিপসের প্যাকেট এনেই নিজেদের ফ্যানের নিচে শুইয়ে বসিয়ে রেখেছে। হঠাৎ গেটের কাছে নজর পড়তে তার পিলে চমকে ওঠে। গতকাল রাত থেকে একবারও এই আসন্ন বিপদের কথা মনে পড়েনি তার। এখন কি হবে? নুসাইবা এসে কি আসমানি ভাবির সাথে ঝগড়া শুরু করে দেবে? এই মেয়েটা যে কিশোরী বেলা থেকেই তার ভাইয়ের কাছে নিজের মন দিয়ে বসে আছে, কিন্তু তার বোকা ভাই যে সেই সব বুঝেও না বোঝার ভান করে বসে থাকে। নাবিল যেরকমটা ভেবেছিল হলো ঠিক তার উল্টো। নুসাইবা নামে তার একমাত্র খালাতো বোনটি প্রথমে এসে তার খালার সাথে দেখা করে ঘরের সামনে দাঁড়িয়ে থাকা নাবিলকে সম্পূর্ণ উপেক্ষা করে নাতাশার ঘরে ঢুকে গেল। নাবিলের দম প্রায় বন্ধ হয়ে আসার অবস্থা। নুসাইবা ঘরের ভেতরে ঢোকার পর নাতাশা আর তার ছোট চাচার মেয়ে আফিয়াও চমকে ওঠে। তারাও যে জানে নুসাইবার মনের কথা। কি না কি করে বসে এখন মেয়েটা। নুসাইবা আসমানির কাছে গিয়ে বলে, তুমি কি সুন্দর গো ভাবি, ভাইয়া বুঝি তোমায় খুব ভালোবাসে? হুট করে একটা অচেনা মেয়ে এভাবে এইসব জিজ্ঞেস করায় বেশ ভড়কে যায় আসমানি। একবার নাতাশার দিকে তাকালে সে বলে, ও আমার একমাত্র খালাতো বোন, ওর নাম নুসাইবা। নুসাইবা মেয়েটি আসমানির চেয়ে বেশ ছোট হবে, কিন্তু আসমানি তাকে বলে, কেমন আছেন? নুসাইবা একটু হেসে বলে, কেমন আছি বলে তোমার মনে হয়? বড় খালা তো ভাইয়ের বিয়ে হচ্ছে, ভেবেছিলাম কত আনন্দ করব, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল। নাতাশা বলে, একভাবে হলেই হলো, বিয়ে তো বিয়েই, সে তো কবুল বলতেই হবে। বড় লোকের বিয়েতেও কবুল বলে বিয়ে হয়, আমাদের মতো গরিব ঘরেও কবুল বলেই বিয়ে হয়। আচার অনুষ্ঠান তো বিলাসিতা আমাদের জন্য। নাতাশার এত কাঠখোট্টা জবাবে নুসাইবা শুধু এক পলক তার দিকে তাকিয়ে থাকে। নাতাশার সাহসে কুলোয় না ওর চোখের দিকে তাকিয়ে থাকার। কত অভিযোগ আর অভিমান লুকিয়ে রেখেছে ওর ওই চোখে তার ভাইয়ের প্রতি। কিন্তু নাতাশা জানে এখন আর কিছুই করার নাই। যার প্রতি মনই না টানে তার সাথে সংসার করবে কিভাবে? নাতাশা নিজের ক্ষুদ্র মস্তিষ্কে এর থেকে বেশি আর কিছুই বুঝে না, বোঝার কথাও না। সে শুধু জানে যেহেতু বিয়ে হয়ে গেছে এখন তার ভাই শুধু তার ভাবিকেই ভালোবাসবে, বাইরের মেয়েদের দিকে ঘুরেও তাকাবে না। ক্লাস 9-এ পড়ুয়া একটা মেয়ের পক্ষে এর থেকে বেশি আর কি বা বোঝার ক্ষমতা থাকে। নুসাইবা কোনো কথা না বলে চলে যায় সেখান থেকে। নাতাশা ওর কথা লুকাতে চায় আসমানির থেকে, কিন্তু বুদ্ধিমতী আসমানি বুঝে যায় কিছু তো একটা সমস্যা আছে, নাহলে নাতাশা ওর সাথে এইভাবে কথা বলতো না। নাতাশাকে আসমানি জিজ্ঞেস করে, কি হয়েছে ওর? নাতাশা জবাব দেওয়ার আগেই ক্লাস 7-এ পড়া ওর চাচাতো বোন আফিয়া বলে, ওর মনের অসুখ হয়েছে গো ভাবি। আপনার বরকে ও ভালোবাসে সেই ছোট্টবেলা থেকে। আপনার সাথে বিয়ে হওয়ার ওর মনটা ভেঙে খান খান হয়ে গেছে। ও যে বলে না ছ্যাঁকা খাইছে, হাহারে। মায়াটা কাছে আইলো আর আমি বেগুন পোড়ার গন্ধ পাইলাম। নাতাশা, আসমানি আর ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা নাবিল হঠাৎই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। নাবিলের ইচ্ছে করছে আফিয়াকে ধরে আছাড় মারতে, কিন্তু ওরই বা কি দোষ? ক্লাস 7-এ পড়া বুদ্ধিহীন ইচড়ে পাকা মেয়ের কাছে এর থেকে আর কি বা আশা করতে পারে সে? এলাকার চেয়ারম্যান সে সামনে দাঁড়িয়ে থাকা বকে যাওয়া কিশোরদের উদ্দেশ্য করে বলে, তোমরা কি অন্যায় করেছো বুঝতে পেরেছো?
কারো সম্মানে আঘাত আনলে কেমন লাগবে বলো তো? তোমাদের বাবা মাকে সবাই ছি ছি করছে, ভালো লাগছে তোমাদের? আর এই ছেলে মেয়ে দুটোর চরিত্রে যে এইভাবে কলঙ্ক মাখাইলা, তাহলে এদের কেমন লাগছে? সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তাদের চোখ মুখের বেহাল দশা। চেয়ারম্যান সাহেব তাদের আবার জিজ্ঞেস করে, কোন এলাকার মুরব্বী ধৈরা আয়না বিয়া পড়াইছ কও তো? একটা ছেলে কাচুমাচু করে বলে, চিনি না চাচা, মনে হয় তাবলিগ বা চিল্লা থেকে ফিরতেছিল, একজন কাজীও নাকি ছিল। তারাই বলল তাড়াতাড়ি বিয়ে পড়াইয়ে ওনাদের পাপ থেকে মুক্তি দিতে। আমরা তো শুধু টাকার জন্য চিল্লা পাল্লা করছিলাম, ওনারা এসে এইভাবে বিয়ে পড়িয়ে দিয়ে যাবে বুঝতে পারি নাই। চেয়ারম্যান সাহেব এবার নাহিদের উদ্দেশ্যে বলে, চোরেও তো মানুষের এমন কইরা পিটায় না বাপ, এত মায়ের দিছ যে চোখ মুখ ফুইলা গেছে। নাহিদ বেস্ট ফ্রেন্ড সোহাগ বলে, চাচা ওরা এলাকা ছেড়ে পালাচ্ছিল, কি আর করব, গেল মাথা গরম হয়ে, দিলাম কয়েকটা। যাগে সেই সব বাদ দাও নাসিরুদ্দিন স্যার আমাদের এলাকার একজন গণ্যমান্য মানুষ। আমার ছোট ভাই বোন তার কাছে লেখাপড়া করছে, আমার ছেলে মেয়েও করছে। আমরা সবাই জানি সে কেমন মানুষ, আর তার ছেলে নাহিদের চরিত্র কেমন সেটাও আমরা সবাই জানি। ভুলক্রমে হোক আর যেভাবেই হোক বিয়ে তো হয়ে গেছে তাদের, তারাও মেয়েকে মেনে নিয়েছে। যেহেতু মেয়েটা অনাথ, এক আপন বলতে শুধু এক চাচা আছে, সে আমাদের সাথেই আছে। তারও এই বিয়েতে কোনো আপত্তি নেই। ছেলে মেয়েও একে অন্যকে পছন্দ করেছে, তাই তারা আজ সবার সম্মতিতে আবার বিয়ে করতে চাচ্ছে। আপনাদের দুই পরিবারের কারো কিছু বলার থাকলে বলেন। নাসিরুদ্দিন সাহেব বলে, আমাদের কিছুই বলার নেই, মেয়ে আমাদের ঘরেই যেহেতু আছে, আমরাও চাই তো মেয়ের মতোই থাকুক। মেয়ের চাচার কোনো কথা আছে কি? আসমানি চাচা আনোয়ার হোসেন খানিকটা বিরক্ত নিয়ে বলেন, আমার আবার কি বলার থাকবো, যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে বলতে পারেন। আমি যেহেতু এখন একমাত্র অভিভাবক, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। নাসিরুদ্দিন সাহেব বলেন, আমি কেমন মানুষ সেটা আমার এলাকার মানুষ জানেই, আমি আর কি বলবো। আমার কোনো কিছুই দরকার নেই, আপনি নিশ্চিন্ত থাকুন। নাবিল আসমানি চাচার কথা শুনে মনে মনে বলে, দিতে তো চাইবেই, সবই তো নিজের ছেলের নামেই করেছো, একটু অংশ তো ছেড়ে দিতে চাইবেই। এবার যত সব আজে বাজে মানুষ থাকবে না, একটুও থাকবে না, সব জ্বলিয়ে ভেসে যাবে। টেকো মাথা কোথাকার। জল ভরা চোখে নুসাইবা তাকিয়ে দেখলো তার ভালোবাসার মানুষটা অন্য একটা মেয়ের সাথে তিন কবুল বলে বিয়ে করে নিল। উপস্থিত সবাই বেশ খুশি। নুসাইবা মনে হলো তার নাহিদ ভাইও খুশি, না হলে কি এইভাবে আর চোখে মাঝে মাঝে বউয়ের দিকে তাকাতো, নাকি এত মুরব্বির মাঝেও? আফিয়ার থেকে শুনেছিল কালকে রাতে নাকি তার আলাদা ছিল। নুসাইবা মনে একটা ক্ষীণ আশার সঞ্চার হয়েছিল, নাহিদ ভাই হয়তো মেয়েটিকে মেনে নিতে পারেনি তাই আলাদা ছিল। সে ভেবেছিল কোনোভাবে বিয়েটা ভেঙে দিবে। নাহিদ ভাই যদি মেয়েটি পছন্দ করত তাহলে নিশ্চয়ই কালকে তারা আলাদা থাকতো না। কিন্তু বারবার তার বড় খালাকে তার মনের কথাগুলো বলতে চেয়েও বলতে পারেনি। কিন্তু যখন মনস্থির করলো বলার জন্য, তখনই দেখলো নাহিদ ভাই হাসি মুখে লাল বেনারসি নিয়ে বাড়িতে ঢুকছে। নুসাইবা আর কিছু বুঝতে না পারলেও তার ভালোবাসার মানুষটার মুখের হাসি যে কতটা আনন্দের সেটা মুহূর্তেই বুঝে গিয়েছিল। নাতাশাকে চেপে ধরতেই নাতাশা বলেছিল বিয়ে বৈধ নয় বলেই নাকি মা তাদের আলাদা থাকতে বলেছিল। নুসাইবা ঘর ছেড়ে বের হয়ে আসে, কথাগুলো শুনে বিয়ে হয়ে গেছে, তার ভালোবাসার মানুষটাকে পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই, সে এখন অন্য কারো। এতক্ষণ নুসাইবা নিজের চোখের পানি আটকে রাখতে পারলেও এখন আর পারে না। দুয়ার থেকে সবার অগোচরে নাহিদের ঘরে গিয়ে আলনা থেকে ওর একটা শার্ট নিয়ে নিজের ব্যাগে ভরে মায়ের কাছে গিয়ে বলে, মা আমাকে যেতে হবে, আমার কোচিংয়ে যেতে হবে, বিয়ে তো হয়েই গেছে, আমি চলে যাই। ওর মা দুয়ারেই ছিল, সবার সাথে আনন্দ করছিল। মায়ের কথায় বিরক্ত হয়ে বলে, এত অল্প সময়ের জন্য আসলে আসার কি দরকার ছিল? কবুল বলা শোনার জন্য কি আসছিলি? খেয়ে যা, বাড়িতে তো রান্না করিনি আমি।
সমস্যা নাই, আমি কিছু কিনে খেয়ে নেব। আচ্ছা যা, সাবধানে যাস। পৌঁছে আমাকে একটা মিসড কল দিবি। মায়ের কথার উত্তর না দিয়ে নুসাইবা মাথা নিচু করে বের হয়ে আসে বাড়ি থেকে। শেষবারের মতো একবার পেছনে ফিরে দেখে তার ভালোবাসার মানুষটা তার স্ত্রীকে কি যেন বলছে। তার বাবা মা সবাইকে মিষ্টিমুখ করাচ্ছে। হঠাৎ কে যেন তার দিকে তাকিয়ে বলে, নুসাইবা, মিষ্টি তো খেয়ে যা। নুসাইবা আর দাঁড়ায় না সেখানে। এই মিষ্টি তার গলা দিয়ে নামবে না। নুসাইবা চিৎকার করে কান্না করতে চাইছে, কিন্তু গলায় কাছে কান্নারা যেন কুণ্ডলি পাকিয়ে বসে আছে। শুধু চোখ দুটো থেকে বৃষ্টির মতো করে পানি পড়ছে। কালকে রাতে নাহিদের সান্নিধ্যে যাওয়ার কথা ভাবলেও এখন আসমানির ভীষণ লজ্জা আর ভয় লাগছে। তার ফুপি শাশুড়ি ছেলের বউ এসে তাকে সাজিয়ে দিয়েছে। পাশের ঘরে নাহিদ বন্ধুরা বাসর ঘর সাজাচ্ছে আর নাহিদের থেকে ট্রিট চাইছে। মাঝে মধ্যে এমন এমন কথা বলছে যার কিছু শব্দ এ ঘরেও আসছে। আসমানি লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। তার এই অবস্থা দেখে তার ফুপি শাশুড়ি ছেলের বউ বলে, আসমানি, আমার দেবর কিন্তু বড্ড লাজুক, তোমাকে কিন্তু সবকিছু শুরু করতে হবে। বলেই ফিচকে হাসি দেয় সে। আসমানির কান গরম হয়ে থাকে। তার অবস্থা দেখেই ভাবি বলে, আরে মজা করলাম, আমার দেবর লাজুক সেটা ঠিক আছে, জীবনে একটা প্রেমও করতে পারিনি। তার মানে কি জানো তো? কি? তার সব ভালোবাসা তার বউয়ের জন্য লুকিয়ে রেখেছে। আর বাইরে থেকে দেখতে যেসব ছেলেরা লাজুক লাজুক হয় তারা কিন্তু বেশ বউ পাগলাও হয়। এদিক থেকে কিন্তু তোমার বেশ সুবিধা। আসমানি কিছুই বলে না। নাহিদের এক বন্ধু এসে বলে, নতুন ভাবিকে নিয়ে আসেন ভাবি, নাহিদের থেকে টাকাও তো নিতে হবে। চলো আসমানি, তোমাকে বসিয়ে দিয়ে আসি। অপেক্ষা করতে হবে এখন। অপেক্ষার পর এখন এমন হবে যে মনে হবে সে আসে না কেন, আর যখন আসবে তখন মনে হবে এখন কি হবে। কথাগুলো বলেই তিনি আবার খিলখিল করে হাসে। আসমানিকে নিয়ে পাশের ঘরে বসায়। বাইরে সবাই নাহিদের থেকে টাকা চাইছে, না হলে ঘরে ঢুকতে দেবে না তাকে। আসমানি নিজের দিকে তাকায়। কেমন হবে তার জীবন? যা হলো তা কি ভালো হলো? সেসব মানিয়ে নিতে পারবে তো, নাকি তার মনে ভাগ্যের মতো এই আশ্রয়ও হারাতে হবে? উফ, এখন বিরক্ত লাগছে অপেক্ষা করতে। ভাবি ঠিকই বলেছিল, এই অপেক্ষার প্রহর সত্যি শেষ হচ্ছে না। নাবিলের ভীষণ অস্বস্তি হচ্ছে। এইভাবে যে সে ফেসে যাবে সেটা ঘুণাক্ষরেও টের পায়নি সে। পাশের বাড়ির সেলিমের ঘরে শুনেছে আছে। তার ঘরটা মানে তার আর তার ভাইয়ের ঘরটা এখন শুধু তার ভাইয়ের না, ভাইয়ের না, ভাবির ঘর। এখন থেকে ওটা ভাবির ঘর। ভাই থাকলেও কিছুদিন পর থেকে নাতাশা বলবে ভাবির ঘর। সেও বলবে যেমন সবাই বলে মায়ের ঘর। কেন শুধু মায়ের ঘর কেন তবে ওটা? বাবারও তো থাকে ওই ঘরে। তাহলে তারা সবাই কেন শুধু বলে ওটা মায়ের ঘর? এতদিন নাবিল এই বিষয়টা খেয়াল করেনি, আজই প্রথম করলো। 4 বছর আগেও যখন নাতাশার সাথে দাদা দাদি থাকতো তখন তো সবাই বলতো দাদির ঘর। প্রথমে দাদা, তারপর দাদি চলে গেল 3 মাসের ব্যবধানে। বড্ড ভালোবাসতো বুড়ো বুড়ি একে অপরকে, তাই হয়তো আলাদা থাকতে পারেনি বেশি দিন। তারপর তো ওটা নাতাশার ঘর। ওটাই কি দুনিয়ার নিয়ম? নতুন যে আসবে তার জন্য কি সব দাবি ছেড়ে দিতে হবে? ঘুম ছাড়ানো কণ্ঠে বলে সেলিম। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। কিরে, এত নড়ছিস কেন? ঘুমাবি না নাকি? তুই অসমতো নাক ডাকলে ঘুমাবো কিভাবে? ও, আমি নাক ডাকি নাকি? আচ্ছা ঘুমো, আর ডাকবো না। কিন্তু সেলিম বেশিক্ষণ তার কথা রাখতে পারলো না। কয়েক মুহূর্ত পরে আবার নাক ডাকা শুরু করে দিল। নাবিল নিচের মাথা বালিশের নিচে রাখলো। তাতে যদি ওর নাক ডাকার শব্দ একটু কম আসে কানে। এমনিতেই অচেনা বিছানায় ওর সহজে ঘুম আসে না, তার উপর আবার এই নাক ডাকাডাকি। হঠাৎ করেই নাবিলের একটা কথা মনে আসে। সেলিমের বউ ঘুমাবে কিভাবে? ওর এই নাক ডাকার শব্দে যদি ঘুম ভেঙে যায়, রাতে ঘুমাতে না পারলে তো পাগল পাগল লাগে। সেলিমকে ঠেলা দিয়ে বলে, সেলিম, এই সেলিম শোন। সেলিম ঘুমের মধ্যেই থেকেই বলে, কি ঠেলছিস কেন?
বিয়ের পর যদি তোর বউ তোকে ছেড়ে চলে যায় এইভাবে নাক ডাকার জন্য, যে শব্দ করিস তুই, তখন কি করবি? রাত দুপুর সময় এই ফালতু কথা বন্ধ করবি? আমার চিন্তা বাদ দিয়ে তুই নিজের চিন্তা কর। শুধু কি ছেলেরাই নাক ডাকে নাকি, মেয়েরাও ডাকে। পাশের ঘরে গেলে বুঝবি আমার দাদি কি পরিমাণ নাক ডাকে, আর আমার দাদা সেখানে আরামেই ঘুমায়। তোর বউ যদি নাক ডাকে তখন তুই কি করবি তাই ভাব। সেলিম আরও কিছুক্ষণ বিড়বিড় করে কি যেন বলে, আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুম আসে না নাবিলের চোখে। সুদূর ভবিষ্যতের চিন্তায় ওর ঘুম আসে না। কি করবে বুঝে উঠতে পারে না সে, কিন্তু এইটুকু বোঝে জীবন সবসময় এক নিয়মে চলে না। জীবনের রং বদলায়, গতি বদলায়। নাহিদের বাহুতে মাথা রেখে আসমানি বলে, আপনি সত্যি আমাকে পছন্দ করেছেন তো, নাকি আমাকে দয়া দেখাচ্ছেন? এক কথার কতবার বলবে আসমানি? ভালো লেগেছে বলে তো বিয়ে করেছি। ভালো না লাগলে নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করতাম না। তবে একটা কথা জানো কি? কি? আল্লাহ যা করেন সব মঙ্গলের জন্য করেন। কি রকম? এই যে আমি 4 বছর ধরে বেকার বসে আছি, কবে জব পাবো সেই আশায়। জব পেতাম, বাড়িঘর ঠিক করতাম, কিছু টাকা পয়সা জমাতাম, বউয়ের জন্য সামান্য হলেও অলংকার বানাতাম, আবার মোহরানার টাকা জোগাড় করতাম, তারপর না বিয়ে করতাম। ততদিনে আমার চুলে সাদা পাখিরা বাসা বাঁধত। আসমানি খিলখিলিয়ে করে হেসে। নাহিদ তাকিয়ে থাকে ওর মুখের দিকে। এতটা সাবলীল কেউ কিভাবে থাকতে পারে নাহিদ ভেবে পায় না। মেয়েটা আপন বলতে কেউ নেই, অথচ দেখে মনেই হয় না তাদের সাথে নিজেকে কতটা মানিয়ে নিয়েছে। আসমানি নাহিদকে আবার জিজ্ঞেস করে, সত্যি করে বলুন তো, আমার কোন জিনিসটা দেখে আমাকে পছন্দ করলেন? হুট করে কি কাউকে পছন্দ করে ফেলা যায় নাকি? বললাম তো এই প্রশ্নের জবাব আজ দেব না। না, দিতে হবে, আর আজই, এক্ষুনি। নাহিদ নিজের আচরণে নিজেকেই অবাক হয়ে যাচ্ছে। একটা মেয়ে তার শরীর ঘেঁষে তার উপর কত সহজেই অধিকার দেখাচ্ছে, অথচ সে কিছুই বলতে পারছে না। এমনিতে তো লাজুক নাহিদ। ভার্সিটির মেয়েদের সাথেও রাস্তায় দেখা হলে মাথা নিচু করে হেঁটে যেত, যাতে হাই হ্যালো বলা না লাগে। কি হলো বলেন? অবশেষে হার মানতে হলো নাহিদকে, কিন্তু কথাটা বলতে তার ভীষণ লজ্জা লাগছে। কোনো মেয়ে কি এটা মেনে নিবে, নাকি বিশ্বাস করবে? চুপ করে আছেন কেন, বলেন। বলবো, একটা শর্তে। আসমানি ঠোঁট উল্টে বলে, কি? আসমানি মাথা চুলকে বলে, এক্ষুনি? না, এটা আসলে অভ্যেসের ব্যাপার, ধীরে ধীরে বলো। ওকে, বাট এখন আপনি বলেন আমাকে কি দেখে পছন্দ করলেন? নাহিদ নিজের চোখ বন্ধ করে বলে, তোমার মুখের ব্রণগুলো দেখে, বিশেষ করে এই গোলাপি ব্রণ দেখে। আসমানি প্রথমে অবাক হলেও পর মুহূর্তে হেসে দেয়। প্রথমে আস্তে আস্তে হাসলেও ধীরে ধীরে হাসির মাত্রা বাড়তে থাকে। জোরে জোরে হাসতে শুরু করলে নাহিদ ওর মুখ চেপে ধরে, ওকে নিজের সাথে মিশিয়ে নেয়। আসমানি হঠাৎ হাসি থামিয়ে নাহিদের চোখের দিকে তাকায়। তারা দুজনে উপলব্ধি করতে পারে একে অন্যের মনের আর চোখের ভাষা। নাহিদ ওর মুখ থেকে হাত সরিয়ে চুমু খায় ওর সেই গোলাপি রঙের ব্রণের ওপর। আসমানির চোখে পানি চলে আসে। সে বুঝে যায় তার স্বামী মিথ্যে কথা বলছে না, সে তাকে ভালোবেসেছে। তার খুদ দেখেই নাহিদ আসমানির চোখের পানি মুছে দিয়ে বলে, ভালোবাসি। আমার অভ্যাস আছে মশাই। হোস্টেলে আমি সকালেই গোসল করতাম, দিনে তো সিরিয়ালই পাওয়া যেত না। এখানেও সকালে গোসল করতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। বলে চোখ টিপ দেয় নাহিদ। আসমানি লজ্জা পেয়ে বলে, বজ্জাত লোক। ভুল কিছু কি বলেছে? না, তবে আরেকটা ব্যাপারও আছে। কি? আসমানি একটু ইতস্তত করে বলে, আপনাদের বাড়ির দুই পাশেই বিল্ডিং। দিনে গোসল করলে ওপর থেকে দেখা যাবে। টিউবওয়েলের চারপাশে তো বেড়াও নেই। নাহিদের কপালে চিন্তার ছাপ পড়ে। আসমানি ভুল কিছু বলেনি। সে তো সারা জীবন ফ্ল্যাট বাড়িতেই থেকেছে, সেখানেই অভ্যস্ত। মা সারা জীবন সকালের দিকেই গোসল করে, কিন্তু সমস্যা হয় নাতাশাকে নিয়ে। মাঝে মাঝে ও এটা সেটা বলে একটা আলাদা গোসলখানা বানানোর জন্য।
না পারলে টিউবওয়েলের চারপাশে বেড়া দেওয়ার জন্য। একবার দিয়েছিল ওর বাবা, কিন্তু সেবার আগুন লেগে সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। নাহিদ গম্ভীর মুখে বলে, চিন্তা করো না আসমানি, আমি বেড়া দেওয়ার ব্যবস্থা করব চারপাশে। ওপরেও একটু দিয়েন, বিল্ডিং থেকে দেখা যায়। আমাদের হোস্টেলের পাশে এরকম কয়েকটা বাড়ি ছিল, ওপর থেকে দেখা যেত। দেখছি আমি ব্যাপারটা। নাবিলের পড়ার টেবিলটা তোর ঘর থেকে বসার ঘরে এনে রাখ নাহিদ, আর একটা সোফা ওর টেবিলের জায়গায় রাখ। কেন বাবা? বুঝিস না কেন? পরের বাড়ি কতদিন থাকবি? আর আসমানি আর তোর জন্যও তো আলাদা ঘর লাগবে। এখন এক ঘরে থাকবো নাকি সবাই? হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। দেখি আমি কি করি। ততদিন বসার ঘরেই নাহিদের থাকার ব্যবস্থা করি। বাজার থেকে একটা চারপালা চৌকি কিনে নিয়ে আসিস দুপুরে। আচ্ছা বাবা। নাকি টিউবওয়েলের চারপাশে বেড়া দেওয়া দরকার। আসমানি মা আবার বন্যাটা সব বড় হয়েছে এখন। হ্যাঁ, সে কি আর বুঝি না আমি? অত সাধ্য কই আমার, তাও দিব, চিন্তা করিস না। নাহিদ, তোর বন্ধু এসেছে, তোকে ডাকছে, বাইরে আয়। মায়ের ডাকে বাইরে বের হয়ে দেখে ওর বন্ধু রাসেল সামনে দাঁড়িয়ে আছে, মিষ্টির প্যাকেট হাতে নিয়ে। তাকে দেখে হাসি মুখে বলে, বউপে দুনিয়া ভুলে গেলি নাকি? সরি রে দোস্ত, তোকে জানাতে পারিনি কালকে। তোদের বাড়িতে তো নাবিলকে পাঠিয়েছিলাম কালকে, ও বললো তুই বাসায় নাই। হ্যাঁ, কাজে গিয়েছিলাম। তুই তো একেবারে ফোন দিয়েও জানতে পারতি। কালকে সারাদিন ফোন করেছিল, খেয়াল ছিল না। হ্যাঁ সেটাই, বউপে বন্ধু তো দূরের কথা, ফোনের কথাও ভুলে গেছিস। ফোনটা কালকে হাতের কাছে থাকলে এতক্ষণে বাড়িতে আর একটা বিয়ের বাজার বসাতে হতো। বাবা মার সামনে এইভাবে বলায় নাহিদ বেশ লজ্জা পেল। কথা ঘুরাতে তাড়াতাড়ি বলে, কি সব বলিস না, ঘরে আয়। তা তো আসবই, আজ দুপুরে খাবার খেয়ে যাব, তার আগে চাচিকে মিষ্টি মুখ করাই। রাসেল নাহিদকে মায়ের কাছে নিয়ে একটা মিষ্টি খাইয়ে বলে, আমার জন্য দোয়া করবেন চাচি, আমি চাকরিটা পাইছি। নাহিদ তো মিষ্টি খাওয়াবে না, ওটা আমি খাওয়াই। বলে আর একটা মিষ্টি মুখে দিয়ে দেয় নাহিদের মায়ের। নাহিদে বা কারোরই বুঝতে বাকি থাকে না রাসেল কি কথা বলছে। সে তাড়াতাড়ি ঘরে গিয়ে ফোন হাতে নিয়ে মেসেজ অপশনে গিয়ে দেখে সত্যি তার চাকরি কনফার্ম হয়েছে। নাহিদের যেন বিশ্বাস হয় না, তার হাত পা থরথর করে কাঁপতে থাকে। আসমানি তাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হয়েছে আপনার? এভাবে দাঁড়িয়ে আছেন কেন? খারাপ লাগছে? নাহিদ কিছু না বলে আসমানিকে জড়িয়ে ধরে বলে, তোমার সব দায়িত্ব আর শখ আহ্লাদ এখন পূরণ করব আমি, কথা দিচ্ছি। নাহিদ বের হয়ে বাবা মায়ের পা ছুঁয়ে সালাম করে। রাসেল বলে, চাচি আজ কিন্তু পোলাও মাংস খেয়ে তারপর বাড়ি যাব। নাহিদ তো এখন অফিসের স্যার, 60,000 টাকা মাসিক বেতন। হ্যাঁ হ্যাঁ, খেয়েই যাবি তুই। শাহেদা বেগম নিজের চোখের পানি লুকাতে ঘরে যায়, দেখে তার স্বামী বিছানায় বসে আছে। তবে তার কাছে গিয়ে বলে, অবশেষে ছেলেটা চাকরি পেল, আমাদের দিন এবার ফিরবে বলো, একটু সুখের মুখ দেখবো তাই না? আল্লাহর কাছে চাও। আসমানি আমার ঘরে আসলো, আর এত বড় খুশির খবর, মেয়েটা সৌভাগ্য নিয়ে আসছে আমাদের ঘরে। আর ওই দিন আমি কত বাজে কথাই না শুনাইলাম ওরে। নাহিদের বাবা জানে ওনার স্ত্রী এমন ধারণা ভুল, তারপরেও সে তার ভুলটা ভাঙিয়ে দেয় না। ভাবুক না, একটু ভুল, তাতে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে ক্ষতি কি? নাহিদের বড় চাচা মেয়ে রোজিনা এসেছে আসমানিকে দেখতে। মেয়েটার দিকে আসমানি তাকিয়েই আছে। কি সুন্দর দেখতে একটা মেয়ে, একেবারে পরীর মতন। শরীরের অলংকারগুলো যেন তার সৌন্দর্য আরো ফুটিয়ে তুলেছে। কিন্তু মেয়েটার মুখে যেন হাসি নেই, কেমন একটা বিষাদের ছাপ। এই আচরণ আসমানি ভালোভাবেই বোঝে। তার পরিবার যখন আল্লাহর কাছে চলে গেছে তখন সে এইভাবেই থাকতো। সবাই বলতো পরীর মতো মেয়েটার মনটা কি খারাপ। এখন আর আসমানি দেখতে পরীর মতো নেই। এত পরিশ্রমের কাজ করে, ভালো খাবার না খাবার ফলে তাকে দেখতে আর আগের মতো লাগে না, কেমন শুকিয়ে গেছে। মুখেও অনেক ব্রণ হয়েছে।
আমার ভাইয়াকে ভালো লেগেছে তো ভাবি? হঠাৎ এমন প্রশ্নে আসমানি বেশ লজ্জা পেয়ে মুচকি হাসে মাথা নিচু করে রাখে। আমরা কিন্তু প্রায় সমবয়সী। ও আমার চেয়ে কয়েকদিনের ছোট। ভাই বোনদের মধ্যে সবচেয়ে বেশি আমি ওকে চিনি। আমি ছাড়া ওর বাইরের মেয়েদের সাথে তেমন কোনো সাক্ষাৎ নেই। এমনকি বাকি বোনেরাও ওকে বেশ ভয় পায়। রেগে গেলে ওর মাথা ঠিক থাকে না। আপনি কালকে এলেন না যে? কালকে তো সবাই এসেছিল, কালকেই আপনার কথা শুনলাম। কি শুনেছো? আপনি কত সুন্দর, শান্তশিষ্ট আর ভালো, তাই সবাই বলল। ব্যাস এইটুকুই? আর কিছু বলেনি? আর কি বলবে? এই যে আমার ভাগ্য, 7 বছর হলো বিয়ে হয়েছে, অথচ এখনো মা ডাক শুনতে পারিনি। জীবনে পারবও না। আমার শ্বশুরবাড়ির লোক আমার স্বামীর জন্য মেয়ে খুঁজছে। বলেই একটু মুচকি হাসি দেয় সে। আসমানি বুকটা ধক করে ওঠে। হাসির মাঝেও সে এত কষ্ট, এত অভিমান লুকিয়ে থাকে, সেটা সে এই মেয়েটার হাসি দেখলে বুঝলো। সে কি বলবে ভেবে পেল না। তখনই বাইরে থেকে শুনতে পেল তার বড় চাচা শ্বশুর বেশ রাগের স্বরেই বলছে, ওদের নাকি ভিটায় বাতি জ্বালানোর মতো কেউ নাই। তিনটা ভাই, 2টার একটারও ছেলে নাই, শুধু ওর শ্বশুরের এক ছেলে। তা নিয়ে নাকি ওর শাশুড়ির কত অহংকার। এখন আমার মেয়ের বাচ্চা হইতেছে না, তাই তাদের ছেলে আর একটা বিয়ে করানো লাগবো। কেন? তাদের যে আগে মেয়ে হইছে, তারা আর একটা কইরা বিয়ে করে নাই কেন? ছেলের জন্য? আসমানি ঘরের ভেতর থেকেই শুনলো তার শ্বশুর বলছে। জামাই কি বলে? লোকটা আরো রাগের স্বরে বলে, ওই কাপড়ে আর কি বলবে? ও নাকি বলছে বিধবা বিয়ে করব। কত বড় বেয়াদব দেখছস? শেষমেশ বিধবা বিয়ে করব, তাও নাকি বিয়ে করবই। রোজিনা কি চায়? ওরে জিজ্ঞেস করবি। আসমানি এমন একটা পরিস্থিতিতে পড়বে ভাবতেও পারেনি। দুনিয়ার মানুষের কত ধরনের দুঃখ, তবুও তারা বেঁচে আছে। আর আসমানি তার পরিবারের মৃত্যুর পর কতবার সুইসাইড করতে চেয়েছে, তার হিসেব নেই। আসমানির শ্বশুর ওর ঘরে এসে রোজিনার পাশে বসে। রোজিনার দিকে তাকিয়ে দেখে চোখ দুটো পানিতে ভরে আছে। সে বেশ ধীরে ধীরেই বলে, কেমন আছিস মা? ভালোই আছি মেজো বাবা। কালকে আসিসনি কেন? আসতে দেয়নি, সকালে রাতে এসেছি। জামাই কই আমাদের? কালকেই চলে গেছে। বেশ কিছুক্ষণ দুজনই নীরব থাকার পর নাসিরুদ্দিন সাহেব বললেন, তুমি কি চাও মা? জানি না মেজো বাবা। তুমিও কি তোমার বাবার মতো তোমার স্বামীকে খারাপ ভাবো? আমার ভাবনায় আর কিছু যায় বা আসে না। সে কি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? না। কখনো মেরেছে? না। কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে? না, সে এমন কোনো সম্পর্কে জড়িয়ে নেই। তোমাদের মধ্যে মহব্বত আছে? হুম। সে কি চায়? রোজিনা কান্না আটকাতে রাখার চেষ্টা করে বলল, সেও বাবা হতে চায়। তোমার কাছে অনুমতি চেয়েছিল? হ্যাঁ। তুমি কি বলেছো? বলেছি করে নিন। তোমার ব্যাপারে কি বলেছে? ওনার বাড়ির লোক চাই ডিভোর্স করতে, কিন্তু উনি রাজি নন। আর উনি কোনো বিধবা মহিলাকে বিয়ে করতে চেয়েছেন। তুমি কি তোমার স্বামীকে খারাপ ভাবো মা? না, কিন্তু আমি। কি মা? ওনার ভাগ্য ওকে কিভাবে দেব? একই বাড়িতে থাকবো আমরা। মেজো বাবা, আমি মানতে পারবো না। মানার কথাও না। আমার কি করা উচিত মেজো বাবা? শোনো মা, প্রথমত তোমার স্বামীকে খারাপ ভাবা বন্ধ করো। সে মোটেও খারাপ মানুষ নন। না হলে 7টা বছর কিন্তু কম সময় নয়। সে কোনো বাজে সম্পর্কেও জড়িয়ে নেই। আবার বিয়েও করতে চেয়েছে কোনো বিধবা মহিলাকে। তুমি কি মা হতে চাও না মা? চাই মেজো বাবা, আমিও মা হতে চাই। আল্লাহর কাছে নামাজ শেষে মনোজাতে আল্লাহর কাছে কি চাও বলো তো? সন্তান। যে কোনো কিছুর বিনিময়ে আমি একটা সন্তান চাই মেজো বাবা।
স্বাভাবিকভাবেই কি তোমার মনে হয় না তোমার স্বামীও বাবা হতে চায়? হ্যাঁ, সেও চাই। দেখো মা, পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার মেয়ে মারা যাচ্ছে বাচ্চা জন্ম দিতে গিয়ে। তবুও কি কোনো মেয়ের মুখে শুনেছো আমি মা হতে চাই না? সব মেয়েই মা হতে চায় মা। আমি আমার এক ছাত্রীকে দেখেছি, বাচ্চা জন্মের সময় ডাক্তার বলেছিল যে কোনো একজনকে বাঁচানো যাবে, সবাই ওকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু অপারেশন থিয়েটারে মেয়েটা ডাক্তারের হাত ধরে বলেছিল তার সন্তান যেন পৃথিবীর আলো দেখতে পায়। নিজের জীবনের বিনিময়ে সে তার সন্তানকে বাঁচিয়ে দিয়ে গেছে। আমাদের বাংলাদেশে কত বৃদ্ধাশ্রম রয়েছে, সবাই আতঙ্কে থাকে, হয়তোবা তাদের সন্তান বড় হয়ে তাদের সেখানে রেখে আসবে। কিন্তু কোনো পুরুষ তো বাবা হওয়ার আনন্দ থেকে বিরত থাকে না মা। মানুষ জানে 1 মিনিট পরেও তার মৃত্যু হতে পারে, কিন্তু তারপরও তার নিজের জীবনকে সাজাতে তার কত আয়োজন। মানুষ একটা সন্তান জন্ম দেয় যাতে তার একটা অংশ পৃথিবীতে থেকে যায়। সে যখন মারা যাবে 100 বছর পরে হলেও তার নাতি কিংবা তার নাতি নাতনি তাদের কথা মনে করে কারো কবর জিয়ারত করতে গিয়ে যেন বলে, আল্লাহ আমার পূর্বপুরুষের সব্বার গুনাহ ক্ষমা করে তাদের জান্নাত নসিব করো। যেন জায়নামাজে বসে তাদের জন্য দোয়া করতে পারে। তোমার স্বামীর চাওয়া কিন্তু খারাপ না, এমন তো না মেয়ে বাচ্চা হয়েছে বলে সে বিয়ে করতে চায়। ছেলে বাচ্চার জন্য সে শুধু বাবা হতে চায়। রোজিনা এবার হাউমাউ করে কেঁদে বলে, আমার কি হবে বাবা? আমি তো মেনে নিতে পারবো না, ওনাকে ছেড়ে থাকতেও পারবো না। আমি জানি ডিভোর্স ভালো বুদ্ধি না, কিন্তু এই বাড়িতে তোমার কোনো মূল্য থাকবে না মা। তোমার স্বামী ছাড়া বাকি সব্বার কাছে তুমি বোঝা হবে, অবহেলার পাত্রী হবে। আমরা সেটা কিভাবে মানবো মা? আমি চলে এলেই আমার জীবনের কি হবে মেজো বাবা? আমি বাবার বাড়িতে সারা জীবন থাকতে চাই না। তোমায় থাকতে হলেও না, দুনিয়ায় অনেক মা হারা বাচ্চা আছে, তারা একটা মেয়ের আশায় বসে থাকে। মা হারা সন্তানদের বাবারাও তাদের সময় দিতে পারে না। তুমি তাদের মা হতে পারবে না। তুমিও মা ডাক শুনতে পাবে যদি ওদেরকে ভালোবাসো, ওরাও তোমাকে ভালোবাসবে। রোজিনা আর কিছু বলার আগেই রোজিনার বাবা ক্ষিপ্ত দৃষ্টিতে রুমে এসে বলে, মাথা খারাপ তোর? আমার মেয়েকে বাজে বুদ্ধি দিচ্ছিস? আমার মেয়ে বাচ্চাওয়ালা লোকের ঘরে যাবে কেন? কোন আক্কেলে? আমার কি কিছু কম আছে নাকি? দরকার পড়লে আমি গরিব ছেলে ধরে এনে ঘর জামাই করে রাখবো সারা জীবন। ততক্ষণে রোজিনার মা মুখ খুলে নিজের স্বামীকে বলে, অনেক বলেছেন আপনি জীবনে, নিজের হারাম টাকায় সম্পদে পাহাড় গড়েছেন, আমাদেরও পাপের ভাগিদার বানিয়েছেন। আপনি জানতেন না আমাদের মেয়ের জরায়ুতে সমস্যা ছিল, ও যে মা হতে পারবে না আপনি জানতেন না? আপনি তো লোভে পড়ে ওই বড় ঘরের মেয়ে বিয়ে দিলেন, ওদের থেকে এত বড় কথাও লুকোলেন। ওদের পুরো বংশ যে একটা মাত্রই ছেলে ছিল সেটা আপনি জানতেন না? আমাদের মেয়েকে যে ছেলে বিয়ে করুক না কেন, সে কখনোই বাচ্চার বাবা হতে পারবে না। সব পরিবারই একটা বাচ্চা চায়। ওই বাড়িতে অন্য কোনো ছেলেও নেই যে বাচ্চা হবে। ওদের কি দোষ? আপনার মাও তো আমার বিয়ে 3 বছর হওয়ার পরেও বাচ্চা না হওয়ার জন্য আপনাকে বিয়ে করতে বলেছিল। মেয়েটা জন্ম হলো বলে সে যাত্রায় আমার সংসার টিকে রইল। তারপরেও একটা ছেলের জন্য আবার আপনার মা আর আপনিও খেপলেন কেন? কারণ ততদিনে আপনার ভাইয়ের বউয়ের ছেলে হয়েছে। নাহিদের জন্মের পর আপনি একটা ছেলের জন্য পাগল হয়ে গেলেন। ভাইয়ের কাছে ছোট হয়ে যাবেন যদি ছেলে না হয়। আপনাদের বংশ রক্ষার জন্য আপনার আরও 2 ভাই ছিল, আপনার ভাইপো ছিল, তাও আপনার ছেলে লাগবেই লাগবে। ভুলে গেছেন সব কিছু? কত মেয়ের সাথে সম্পর্ক জড়িয়েছেন সব ভুলে গেছেন? আর ওদের বাড়িতে তো কোনো বাচ্চাই নেই। একটা মেয়ে বাচ্চা থাকলেও আমরা কিছু একটা বলতে পারতাম। নিজের বেলায় 16 আনা আর অন্যের বেলায় কিছুই না, তাই না? এখন আবার জামাই কিনে এনে সুখী বানাতে চাইছেন মেয়েকে। আপনার ভুল সিদ্ধান্তের জন্য এখন আমার মেয়ে ডিভোর্সির তকমা নিয়ে সমাজে ঘুরে বেড়াবে। ভালো লাগবে? ভালো লাগবে তো আপনার? খুশি হবেন আপনি? আপনার টাকার পাহাড়ের নিচে আপনি থাকেন, আমি আমার ছেলে মেয়েদের নিয়ে অনেক দূরে চলে যাব। এত বছর আগে করা ভুল আর পাপের কথা সবার সামনে বেরিয়ে আসায় নাসিম সাহেব লজ্জায় মাথা নিচু করে ফেললেন। সবচেয়ে বেশি অবাক হয় রোজিনা। সে থমথমে গলায় জিজ্ঞেস করে, মা,
তোমরা জানতে আমি কখনো মা হতে পারবো না। রোজিনার মা কোনো কিছু না বলে শুধু কাঁদতে থাকে। রোজিনা হঠাৎ কেমন অপ্রকৃতস্থর মতো করে বিড়বিড় করে কিছু বললে দাঁড়িয়ে বের হয়ে যায় সেখান থেকে। রোজিনার মা ওর পেছনে পেছনে ছুটতে ছুটতে চলে যায়। শাহেদা বেগম আসমানকে বলে, তুমি ওদের বাড়িতে যাও মা, ওকে একটু বুঝাও। আসমানি কি করবে ভেবে পায় না। শাহেদা বেগম বোঝে নতুন বউয়ের এভাবে চাচা শ্বশুর বাড়িতে যাওয়া ঠিক হবে না, তাই সে আসমানিকে বলে, চলো আমিও যাই তোমার সাথে। বিলাপ করতে করতে বলতে থাকে রোজিনা, একটা মেয়ের জীবনে একটা সন্তান ছাড়া আর কি বা আশা থাকে বলো তো? আমি মা হতে পারবো না, তাও বাবা আমার ওই বড়লোক ঘরে বিয়ে করে পাঠালো। আল্লাহ যদি আমাকে একটা মেয়েও দিত। এমন করবেন না আপু, আল্লাহ নিশ্চয়ই আপনার জন্য সামনে ভালো কিছু রেখেছে। আমার আর কি ভালো হবে বলো তো? আমি নিজের সাথে সাথে ওই মানুষটার জীবনও নষ্ট করলাম। আমি যদি জানতাম আমি মা হতে পারবো না, তবে আমি ওই লোককে কোনোদিনও বিয়ে করতাম না। উনি কি আপনাকে ভালোবাসে না? ভালোবাসলে কি সে আপনাকে নিয়ে আলাদা থাকতে পারে না? রোজিনা হাসে, হাসতে হাসতেই বলে, ভালোবাসা, হ্যাঁ অবশ্যই সে আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। না হলে সে এত বছর আমাকে তার ঘরে রাখতো না। বিয়ের 2 বছর পর সে জানতে পেরেছে আমি মা হতে পারবো না। 5 বছর সে আমাকে তার পরিবারের হাত থেকে আগলে রেখেছে। আল্লাহর কাছে শুধু চেয়েছি একটা সন্তান, কিন্তু প্রয়োজনীয়তা ভালোবাসার চেয়ে অনেক বেশি। আমি এতদিন তার প্রতি কত অভিমান আর অভিযোগ পুষে রেখেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে সব ভিত্তিহীন। মানুষটা আসলেই ভালো। আমি তো আল্লাহর কাছে চাই যেন যে কোনো কিছুর বিনিময়ে আমাকে আল্লাহ একটা সন্তান দেন। সেও নিশ্চয়ই চায়, হয়তো আল্লাহ তাই করবেন, আমার বিনিময়ে সে একটা সন্তান পাবে। আসমানি উঠে আসে রোজিনার কাছে থেকে, বের হয়ে আসার সময় বলে, খাবারটা খেয়ে নিন আপু। কি হবে এত খাবার খেয়ে? আমার তো আর কিছুই রইল না, না স্বামীর মুখোমুখি হতে পারবো আর না বাবার। আমার দুনিয়ার সব কিছুর থেকেই মায়া উঠে গেছে। আসমানি কেন যেন এই মুহূর্তে ভীষণ হাসি পেল, কিন্তু নিজেকে সংযত করে বলল, আমার চেয়ে বেশি দুঃখ কি আপনার আপু? আপনার এই দুঃখের সময়ে আপনার পাশে আপনার পরিবারের সবাই আছে, কিন্তু আমার মা ভাই বোন চলে গেল। তখন তো প্রথমে শুধু বাবা, আর তারপর বাবা চলে যাওয়ার পর এক চাচা ছিল, কিন্তু সেও বেইমানি করলো। আমার বাবার সব কিছু নিজের ছেলেদের নামে করে নিল, শুধুমাত্র আমি মেয়ে বলে। আপনি আপনার কাছের মানুষদের বুকে মাথা রেখে কাঁদতে পারবেন, কিন্তু আমি কারোর বুকে মাথা রেখে কাঁদতেও পারিনি। আমার জীবন থেকে সবই হারিয়ে গেছিল। ভেবেছিলাম আমিও মারা যাব, জীবনের কোনো অর্থই ছিল না, কিন্তু আমার পেট সচল ছিল। 24 ঘন্টা পুরো হওয়ার আগেই বুঝেছিলাম পেটের খিদে। আসমানি মুচকি হেসে চলে গেল সেখানে থেকে, আর রোজিনা শুধু তার চলে যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশানটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। এভাবে জড়িয়ে ধরে আছো যে, আমায় ভালোবেসে ফেলেছো নাকি? শুনুন, কি? আমার বাচ্চা না হলে আপনি কি আবার বিয়ে করবেন? নাহিদ একটু সময় চুপ করে থেকে বলে, তুমি কি রেজিনা নাকি আমি ওর হাজবেন্ড? আমরা কি এক? একটা বাচ্চা তো সবাই চায়। আমার ভাই আছে, বোন আছে, আমার চাচাতো ভাই বোনও আছে, ওদের বাচ্চা হবে, আমরা ওদেরকে ভালোবাসবো। তাহলে আমাদের বেবি না হলে আপনি আবার অন্য কাউকে বিয়ে করবেন না তো? আমি ডাইনোসরের শেষ বংশধর না যে আমার বাচ্চা লাগবেই। দুপুরে খাবার খেয়েছো? না, আপনার জন্য অপেক্ষা করছিলাম। নাতাশা নাবিল কোথায়? বললো তো কোচিংয়ে গেছে। ঠিক আছে, তুমি খাবার রেডি করো, আমি চেঞ্জ করে আসছি। আসমানি রুম থেকে বের হলে নাহিদ চেঞ্জ করে রুম থেকে বের হওয়ার সময় আসমানির ফোনে একটা মেসেজ আসে। কোনো গুরুত্বপূর্ণ মেসেজ হবে ভেবে নাহিদ মোবাইল নিতে নিয়ে আসমানিকে ডেকে ফোনের স্ক্রিনের ওপর নজর দিতেই দেখে সেখানে লেখা,
সব কিছু ঠিকঠাক আছে তো ম্যাম? কোনো সমস্যা হয়নি তো? আসমানি রুমে আসলে নাহিদ ভ্রু কুচকে জিজ্ঞেস করে। তুমি আবার কারো ম্যাম নাকি? আসমানি কেন যেন ভরকে যায়, কিন্তু যথা সম্ভব নিজেকে সামলে নিয়ে বলে, আমার স্টুডেন্ট। আমি কয়েকজনকে টিউশন পড়াই, তাদেরই একজন। বিয়ের কথা জানানো হয়নি ওদের, দুদিন যাচ্ছি না বলেই হয়তো খোঁজ নিচ্ছে। ও আচ্ছা, তাই বলো। আচ্ছা চলো খেতে যাই, ভীষণ ক্ষুধা পেয়েছে। নাহিদ বের হয়ে গেল। আসমানি দ্রুত হাতে টাইপ করে। সবকিছু ঠিকঠাক আছে, যদিও অনেক কিছুই প্ল্যান মাফিক হয়নি, তবু এখনো পর্যন্ত কোনো গন্ডগোল হয়নি। শুধু আমি এদের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি। আমি আশাবাদী এদের কোনো ক্ষতি আমরা হতে দিব না, কিন্তু ভুলেও মিশন ক্যান্সেল করবে না কেউ। দু একটা কাজ এদিক সেদিক হলেও আমার কোনো ক্ষতি হয়নি। আমি এখানে সেফ আছি আর ভীষণ ভালোই আছি। কাজটাও সহজেই করতে পারবো। আমার মনে হচ্ছে আমার আদরের ভাগ বসিয়েছো তুমি ভাবি। মুখ গোমরা করে বলে নাতাশা। আমার মনে হচ্ছে আমার আদরের ভাগ বসিয়েছো তুমি ভাবি। মুখ গোমরা করে বলে নাতাশা। কেন, কি দেখে মনে হচ্ছে তোমার যে আমি তোমার আদরে ভাগ বসিয়েছি? তুমি আসার আগে আমি বাবা আর ভাইয়ার কত বলেছি আর কিছু না হোক টিউবওয়েলের চারপাশে বেড়া দাও, কিন্তু দেয়নি। আর তুমি আসতে না আসতেই নতুন ঘর বানাবে, তাও নাকি ছাদ সহ। এতদিন টাকা নেই টাকা নেই, আর এখন এত টাকা কোথা থেকে এলো? আসমানি একটা দীর্ঘশ্বাস ফেলে। এই বয়সে মেয়েরা হুট করেই কাউকে ভালোবেসে ফেলে, আবার হুট করেই তার প্রতি প্রীতৃষ্ণা আনতে দ্বিধাবোধ করে না। কাউকে মন দিয়ে ফেললে তার থেকে সহজে মন উঠাতে পারে না, আবার কারো থেকে মন উঠে গেলে সারা জীবনেও তাকে আর মনে জায়গা দিতে পারে না। নাতাশা যে তাকে পছন্দ করে সেটা আসমানি বুঝতে পারে, কিন্তু এই সামান্য কারণে যদি ওর মনে খারাপ প্রভাব পড়ে, তবে আসমানিকে সে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতেও দুইবার ভাবে না। আসমানি নিজের চুল আঁচড়ে চিরুনি রেখে বলে, তুমি কি খুশি নাও যে তোমাদের বাড়িতে বড় ঘর হচ্ছে? হ্যাঁ আমি খুশি, কিন্তু আমার কথা তো ভাবলো না ওরা কেউ আগে। তুমি আসলে বলেই তো এত আয়োজন সবার। আসলে কিন্তু বিষয়টা এমন না। আসলে বিষয়টা কেমন? এতদিন তোমার ভাইয়ের চাকরি ছিল না, তোমার বাবার টাকায় সংসার চলেছে। তোমার বাবা খুব হিসেবি মানুষ, সেটা তো তুমি জানোই। নিজের চাকরির বেতন থেকে কিছু টাকা সে জমিয়ে রেখেছিল, যদি তোমার ভাই তার অবসর নেয়ার পরেও চাকরি না পায়, তবে কোনো বিজনেস শুরু করার জন্য। কিন্তু যেহেতু তোমার ভাই এখন চাকরি পেয়েছে, এখন ভবিষ্যতের খাওয়া পড়ার চিন্তা নেই। তোমার ভাইয়ার টাকায় সংসার চলে যাবে ইনশাল্লাহ। আর তোমার বাবার পেনশনের টাকা তোমার বাবা নিজের কাজে খরচ করতে পারবে। আর আমিও তো আছি, আমি তো টিউশনি করাই, যথেষ্ট ভালোই ইনকাম হয়। আর যদি এর মাঝে একটা চাকরি পেয়ে যাই, তাহলে কোনো সমস্যাই থাকার কথা না। কিছু কি বুঝলে? নাতাশা মাথা নাড়ায়, যার অর্থ সে বুঝেছে। আসমানি আবার বলে, সব কিছুই নির্ভর করছিল তোমার ভাইয়ার চাকরির উপর। তাই তোমার বাবার বিজনেসের জন্য রাখা টাকায় ঘর বানাতে পারছেন। নতুন ঘর হলে অনেক ভালো হবে, বলো? হ্যাঁ অনেক ভালো হবে। পানির ট্যাঙ্ক থাকবে, আমার রুমের সাথে অ্যাডজাস্ট বাথরুম থাকবে, আমি ইচ্ছে মতো গোসল করতে পারবো, যত খুশি তত পানি খরচ করতে পারবো। আর থাকবে একটা ছাদ, আমি ছাদে উঠে কত কিছু না করব। ছোটবেলা থেকে একটা ছাদওয়ালা বাড়ি ভীষণ শখ আমার। আমাদের বেশিরভাগ আত্মীয়দের বাসায় ছাদ আছে, শুধু আমাদের নেই। আমাদের একটা ওয়াল করা টিনের বাসা, ভালো লাগে না আর। নাতাশার কথা শুনে আসমানি কেমন উদাস হয়ে যায়। একটা ছাদওয়ালা বাসার স্বপ্ন কি তারও নেই? 24 ঘন্টা পানি থাকবে যেখানে। নিজের অতীতের কথা ভাবলে ভীষণ কষ্ট হয় তার। কেমন ছিল তার জীবন, আর এখন কেমন? সকালে মা খাইয়ে দিলে তবেই ভার্সিটি যেত, সারাক্ষণই পানি থাকতো। গরমের দিনে বাথটাব ভর্তি বরফ কুচি দিত, আর শীতে গিজার গরম পানি। সন্ধ্যায় বন্ধুদের সাথে দামি রেস্টুরেন্টে আড্ডার সাথে গরম গরম কফি। আর ছিল এক ছাদে যেখানে মনের
সাথে মনের আনন্দে কথা বলা যেত নিশ্চিন্তে। সেই সব গেল কোথায় সব? আর কি কখনো ফেরত পাবে সেই সব? আসমানি জানে সে পাবে না। তবু যখন খুব করে পেতে ইচ্ছে করে তখন সে চোখ বন্ধ করে থাকতো আর ভাবত, আমি চোখ খুলবো আর দেখবো আমার বোন আবার সব লিপস্টিক নষ্ট করে দিয়েছে। চোখ খুলেই দেখবো আমার ভাই আমার বরফ কুচি দেয়া ঠান্ডা পানিতে গোসল করে নিয়েছে। চোখ খুললেই দেখবো আমার ভাই বোন আমার নামে মায়ের কাছে মিথ্যে নালিশ দিচ্ছে, আর আমি মাথা পেতে হাসি মুখে সেই সব মিথ্যে নালিশ মেনে নিব। কিন্তু বরাবরই আশাহত হয় আসমানি। হোস্টেলে থাকাকালীন সময়ে চোখ খুলতেই 5 জন মেয়ের চিল্লাপাল্লা, নোংরা বাথরুম আর বারান্দাবিহীন একটা রুম দেখতে পেত। আসমানির ইচ্ছে করতো গলা ফাটিয়ে কান্না করতে, কিন্তু নিজেকে যতটা সম্ভব শক্ত করে নিয়েছিল সে প্রতিজ্ঞাবদ্ধ, সে তার কথা রাখবেই। কোথায় হারালে ভাবি? তোমরা না আজ ঘুরতে যাবে? ভাই আসবে কখন? নাতাশার কথা হুঁশ ফিরে আসে আসমানি, ধীরে ধীরে বলে, যাবো তো, তোমার ভাই আসলেই যাব। ওকে, তাহলে তুমিও রেডি হও, আমার আবার কোচিং আছে, যেতে হবে। নাবিলকে বলে দেখি আমাকে সাইকেল করিয়ে দিয়ে আসে নাকি। এই, তুমি নাবিলকে নাম ধরে ডাকো কেন? ও তোমার বড় ভাই না? নাতাশা ঠোঁট উল্টে বলে, বড় ভাই না ছাই, এত সম্মান কই থেকে দেবো ওকে? মাথা মোটা কবে একটা। নাতাশা চলে গেলে আসমি আবার নিজের ভাই বোন এর কথা ভাবতে থাকে। ওরা তাকে আপু বলতো না, বোনটা তো তাও মাঝে মাঝে ডাকতো, কিন্তু ভাইটা মোটেও আপু ডাকতো না, বলতো আসমান। ভাই বোনের কথা ভেবেই পানি চলে আসে আসমানির চোখে। নিজের কাছে আরো একবার প্রতিজ্ঞা করে সে তার প্রতিজ্ঞা রক্ষা করবেই। তোমাকে সুন্দর লাগছে আসমানি, ইচ্ছে করছে না বাইরে যেতে, মন চাইছে এখন বসে বসে তোমাকেই দেখি। বাজে কথা বলবেন না, সবাইকে বলেছেন আমরা বাইরে যাব, এখন যেতে না চাইলে কি ভাববে সবাই? যা ভাবার ভাববে, তাতে আমার কি? এখন আবার কোথায় গিয়েছিলেন? ইট সিমেন্টের দোকানে। কেন? এখন আবার কেন গিয়েছিলেন? কালকেই না কথা বলে আসলেন। বাবা আবার সকালে বললো ছাদের উপরেও নাকি ছোট ছোট দুটো রুম বানাবে, আবার একটু উঁচু করে রেলিং দেবে। হঠাৎ এই সিদ্ধান্ত আবার? বাবা নাকি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এই বাড়ির সদস্যের সংখ্যা বেড়ে যাবে, এত আগাম উদ্যোগ। রেলিং না থাকলে তারা পড়ে যাবে না? নাহিদের কথা শুনে আসমানি ভীষণ লজ্জা পায়, কথা ঘুরাতে তাড়াতাড়ি বলে, আপনি বের হন, বাইক বের করেন, দেরি হয়ে যাবে কিন্তু আমাদের। নাহিদ প্রায় আর্তনাদের মতো করে বলে, বাইক? আমি বাইক পাবো কই? আমার তো বাইক নেই। আসমানিও অবাক হয়ে বলে, আপনার বাইক নেই? তাহলে ওই রাতে বাইক কোথা থেকে পেয়েছিলেন? আর হ্যাঁ, সত্যি আমি সেই রাতের পর আপনাদের বাড়িতে কোনো বাইক দেখিনি, আমি খেয়াল করিনি ব্যাপারটা। নাহিদ মাথা নিচু করে বলে, ওটা তোমার বন্ধুর বাইক ছিল আসমানি, আমি এমনিতে একটা কাজের জন্য নিয়েছিলাম। তোমার কি প্রবলেম হবে যদি আমার বাইক না থাকে? আসমানি বেশ স্বাভাবিকভাবেই বলে, কোনো প্রবলেম নেই, তবে হ্যাঁ, আপনার বাইকওয়ালা বন্ধুকে অবশ্যই ধন্যবাদ দেবেন। কেন? আসমানি চোখে কৌতূহলিনী বলে, না হলে আমরা একে অন্যকে পেতাম কই থেকে? আসমানি খোলা চুলিয়ে বিলি কেটে নাহিদ বলে, আজকে দিনটা কেমন লেগেছে আসমানি? অনেক ভালো। বাবা মারা যাওয়ার পর এই প্রথম আমি আজ এত আনন্দ করলাম। তোমার বন্ধু বান্ধব নেই তেমন? ছিল, এখন নেই। মানে সবার বিয়ে হয়ে গেছে? না, অনেকের হয়েছে, অনেকের হয়নি, কিন্তু সবাই বদলে গেছে। মানে? আমার বেশিরভাগ বন্ধুরাই রিচ ফ্যামিলির। বাবা মার মৃত্যুর পর তাদের সাথে তাল মিলিয়ে চলার মতো অবস্থা তো আমার ছিল না, যেহেতু সব কিছুই চাচার কবজায় ছিল, আর ওরাও অস্বস্তি বোধ করতো। আমিও আমার অবস্থান বুঝতে পেরেছিলাম, তাই নীরবেই সরে এসেছি। আর মধ্যবিত্ত ঘরে যারা ছিল বেশিরভাগই বিয়ে হয়ে গেছে। মানুষ কিভাবে এতদিনের পুরনো বন্ধুকে ছেড়ে দিতে পারে একা একা? আসমানি খিলখিল করে হাসে,
সেই হাসিতে লুকোনো থাকে বুক ভরা কষ্ট আর অভিমান। নাহিদ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, হাসছো কেন? নিজের আপন চাচাই বেইমানি করলো আর বন্ধুরা তো পর। শুনুন, কি? আমি কিন্তু টিউশনে পড়াবো। বেশ, তোমার ইচ্ছে, আমি বাধা দেব না, কিন্তু আগে যেমন প্রায় সারাদিন পড়িয়েছ তেমন পড়িও না। ও হ্যাঁ, আমিও সেটা ভেবেছি, দুজনকে পড়াবো। ও, কত দূর ওদের বাসা? এখান থেকে যেতে কত সময় লাগবে? 20 মিনিটের মতো। দুজনকেই কেন পড়াবে? কারণ একজনের থেকে আমি বেশ ভালো বেতন পাই। ওর বাবা পুলিশ তো, আবার ওর মা কম্পিউটারে কি যেন জব করে। আর আরেকজনের অবস্থা খারাপ, আমি খুব কম টাকাতেই ওকে পড়াই, কারণ ওর বাবার হাঁটুর নিচ থেকে প্যারালাইজড। ওর মা জব করে কোনো মতে সংসারটা চালায়। প্যারালাইজড লোকের বউয়ের বয়স কত? 35-এর মতো হবে হয়তো। তাহলে তো অনেক কম বয়স। ওই পঙ্গু লোকের সংসার আছে? ভালোবাসে বলেই আছে। নাহিদ আসমানিকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, আমার কিছু হয়ে গেলে তুমি আমার পাশে থাকবে তো আসমানি? আসমানি হেসে বলে, সারা জীবন থাকবো, কথা দিচ্ছি। নিজের জীবনের বিনিময়ে হলেও আপনাকে আর আপনার পরিবারকে সব বিপদ থেকে রক্ষা করব। কিন্তু আপনি কোনো অন্যায় করলে আপনাকে গুলি করতেও দ্বিধাবোধ করব না। নাহিদের কথা শুনে ঠিক করে হেসে বলে, এই নরম নরম হাত দিয়ে গুলি করবে কিভাবে সখী আমার? হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।